ওয়েলকাম ইউ অল টু অভিযান বাংলা। তো অভিযান 2.0 ব্যাচেতে তোমাদের ক্লাস 11-এ যারা রয়েছে ক্লাস 11-এর প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি আমরা পিডব্লিউ বাংলাতে। আমি তোমাদের দেবজিৎ স্যার রয়েছি আজকে, যেটা জীবজগৎ মানে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে লিভিং ওয়ার্ল্ড, সেই লিভিং ওয়ার্ল্ডের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ইউ অল এগেইন। তাহলে দেখে নেওয়া যাক, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস ইন লিভিং ওয়ার্ল্ড নিয়ে স্টার্ট করব আজকের ক্লাস। তো প্রত্যেকে পেন পেপার নিয়ে, যাদের অলরেডি চ্যাপ্টারটা হয়ে গেছে তারা একবার কুইক রিভিশনটা দিয়ে নিতে পারো, বা যাদের আবার একবার নতুন করে দরকার তাদের জন্য তো একদম ফ্রেশলি ব্রুড কন্টেন্ট। তাহলে লেটস স্টার্ট। কি রয়েছে দেখে নি না, অবভিয়াসলি ওয়ান শট মানে কি, ফুল চ্যাপ্টারকে আমরা কভার করব। ফুল চ্যাপ্টারে ইচ অ্যান্ড এভরি কনসেপ্টকে আমরা কভার করব, সঙ্গে যেরকম ধরনের, যে জায়গাটা থেকে যেরকম ধরনের আমরা ডিসকাশন চলবে, যেরকমভাবে আমাদের আইডিয়া চলবে, ঠিক ওই রকমভাবে ওই জায়গা থেকে আমাদের কী কী পড়তে হবে সেগুলো আমরা ক্লিয়ার করতে করতে এগোবো। ওকে, ঠিক আছে, চলো। তো ফার্স্ট দেখো, ফার্স্ট আমাদের কাছে চ্যাপ্টারটা যখন স্টার্ট করি, তো তার আগে আমাদের একটা আইডিয়া বা কিছু আইডিয়া সম্পর্কে আমাদের একটু মানে আইডিয়া করে নিতে হয়, কিছু কনসেপ্ট সম্পর্কে। যেরকম তার মধ্যে প্রথম যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে হোয়াট ইজ লিভিং, জীবন কি, দিয়ে আমাদের বায়োলজি কোয়েশ্চেন্স করা শুরু করেছে। তো এইখানে জীবন কি, এই যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্টটা তোমাদের কাছে একটু বোঝানোর চেষ্টা করি। ছোটবেলায় যখন আমরা ছবি আঁকতে বলতো, আমাদেরকে ছবি আঁকতে বলতো, আমরা যে সেই ফেমাস ছবিটাকে ড্র করতাম, সেই ছবিটা কিরম ছিল, এরকম পিছনে একটা পাহাড়, সামনে একটা এরকম ঘর। মনে পড়ছে এই ছবিটা? এই ফেমাস ছবি, প্রত্যেকে যে ছবিটা কম বেশি কোনো না কোনো সময় এঁকে এসছো। সামনে একটা এরকম ঘর, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে, এখানে সূর্য উঠেছে, অর্ধেক সূর্য, আকাশে পাখি উঠছে, আর বাড়ির পাশেই একটা গাছ, এই যে এরম ধরনের। তাহলে এই যে ছবিটা আমরা আঁকছি, এই ছবিটা থেকেই আমরা কিন্তু লিভিং এর আইডিয়া অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে তৈরি হতে শুরু করে। তাহলে আমরা যখন ধরে নাও যে একটা পরিবেশ সম্পর্কে ভাবনা চিন্তা করতে শুরু করি, তখন বুঝতে পারি যে একটা পরিবেশের মধ্যে কি রয়েছে না, সেখানের মধ্যে যেরকম পাহাড়ও রয়েছে, সেরকমভাবে পাখিও রয়েছে, সেরকমভাবে গাছও রয়েছে, সেরকমভাবে আমার নদী নালা, রাস্তাঘাট, তাপমাত্রা, আলো, এগুলোও রয়েছে। তাহলে এই সম্পর্কে একে আমরা পরিবেশ বলে থাকি। পরিবেশের মধ্যে কারা থাকে না, জীবিত বস্তুরা থাকে। তাহলে পরিবেশের এই যে সম্পর্কটা, এই যে জিনিসটা, এখান থেকে বুঝতে পারি যে লিভিং মানে হচ্ছে জীবিত। আমরা তাকেই বলতে পারবো যার মধ্যে কিছু শারীরিক বা কিছু গঠনগত বৈশিষ্ট্য রয়েছে, যার কারণের জন্য আমরা এই যে রাস্তা আর এই যে পাখি, এদেরকে আমি আলাদা করতে পারছি। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, সেটাই কি, সেটা দিয়ে আজকে আমাদের পড়া স্টার্ট। তাহলে এই যে পুরো সিস্টেমটাকে দেখালাম, এটাকে নাম দিচ্ছি আমি, ধরে নাও, বাস্তুতন্ত্র। তাহলে একটা জিনিস বুঝতে পারলে বাস্তুতন্ত্র কি দিয়ে তৈরি হয়। বাস্তুতন্ত্রের মধ্যে গাছ রয়েছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে জীবিত। আর ঠিক ওর সাথে সাথে এখানে আমার কাছে পাহাড় রয়েছে, যেটা আমার কাছে নির্জীব বা মৃত বা জড় বস্তু, যা বলতে পারো। তাহলে জীবিত ও জড় বস্তুর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, তাকেই বলে থাকি হচ্ছে আমরা বাস্তুতন্ত্র। তাহলে জীবিত আর মৃত বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্কটা থেকে বুঝতে পারছি যে একে আমি জীবিত বলতে পারবো কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে একে আমি যখন জীবিত বলছি, তার মানে এর মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি, অলরেডি দেখবে ক্লাস 10-এতে আমাদেরকে পড়ানো হয় যে জীবিত বস্তুর বৈশিষ্ট্য বলে। তাহলে সেই জীবিত বস্তুর বৈশিষ্ট্য একবার আরেকবার তোমাদের কাছে আমি রিক্যাপ করে দিই। জীবিত বস্তুর বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথমেই যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 নম্বরে আমাদের কাছে ছিল বৃদ্ধি। বৃদ্ধি মানে কি বলেছিলাম না, কোষ বা সংখ্যা বৃদ্ধি বা আয়তন বৃদ্ধি। ঠিক আছে, তার 1 নম্বরে ছিল হচ্ছে আমাদের কাছে বৃদ্ধি। 2 নম্বর পয়েন্টে আমরা কি দেখেছিলাম না, জনন। 2 নম্বর পয়েন্টে আমরা পেয়েছিলাম জনন বা রিপ্রোডাকশন। 3 নম্বর পয়েন্টে আমরা কি পেয়েছিলাম, মেটাবলিজমস বা বিপাক। আর 4 নম্বর পয়েন্টে কি ছিল স্যার, না 4 নম্বর পয়েন্টে ছিল হচ্ছে আমার সেলুলার অর্গানাইজেশন বা কোষ দ্বারা গঠিত। আর তার আরেকটা ছিল হচ্ছে সচেতনতা বা কনসাসনেস। আর 5 নম্বর ছিল হচ্ছে কোষের
বা কোষ দ্বারা গঠিত। তাহলে এই যে পাঁচটা আইডিয়া তোমাদের সামনে আমি শেয়ার করছি, এই পাঁচটা আইডিয়ার বেসিসে আমরা কোনো একটা জীবিত বস্তুকে বলতে পারবো যে এটা একটা সজীব বস্তু। তাহলে সজীব বস্তু আর নির্জীব বস্তুর মধ্যে পার্থক্য কি না কিছু বৈশিষ্ট্যের মাত্র। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমাদের কাছে ক্ল্যারিফাই হয়ে যায়, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা কিন্তু অলরেডি ক্লাস 10-এর মধ্যে পড়ে এসেছি, তাহলে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই মানে এইটা যদি আমার কাছে একটা প্রাণী হয়, ধরে নিলাম এটা আমার কাছে একটা প্রাণী, তাহলে এই প্রাণীর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু বর্তমান। ঠিক আছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু বর্তমান, তার মানে জীবিত বস্তু হলে তার ভেতর এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। এই এতদূর অবধি আমার কাছে আইডিয়া ক্লিয়ার, এতদূর অবধি আমার কাছে আইডিয়া ক্লিয়ার রয়েছে। তো নেক্সট এই যে আইডিয়াটা যেটা বলছি সেটাকে যদি আমি একটুখানি ডায়াগ্রামেটিক্যালি দেখতে চাই, তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে বলেছি, দেখো সায়েন্স অফ লাইফে কি বলছে না, জীবনকে যদি আমরা ডিফাইন করি তাহলে কতগুলো বৈশিষ্ট্যের সমষ্টি মাত্র। তার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, বৃদ্ধি কাকে বলে না, একটা কোষ থেকে সেটা যখন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে তখন সেটাকে আমরা বৃদ্ধি বলি। তারপরে বিপাক রয়েছে, সংবেদনশীলতা রয়েছে, জনন রয়েছে। এইখানে চারটে পয়েন্ট লেখা রয়েছে, যেটা আমার মেন চারটে পয়েন্ট। এই চারটে পয়েন্টের বেসিসে আমরা একটা প্রাণীকে বা একটা কোষকে বলতে পারবো সেটা জীবিত। এছাড়া আর একটা জিনিস তোমাদেরকে আমি কি বললাম না, একটা পরিবেশের মধ্যে দুটো উপাদান দেখতে পাই, সেটা হচ্ছে একটা জীবজ উপাদান আর একটা হচ্ছে অজীবজ উপাদান। দেখো তাহলে এইখানে আর একটা জিনিস আমি এখানে লিখে দিই, না কি লিখবো, পরিবেশের মধ্যে এই দুটো উপাদানকে পাওয়া যায়। তার মধ্যে জীবজ উপাদান কোনগুলো হবে, জীবজ উপাদান হচ্ছে তোমার ধরে নাও কোনো প্রাণী হতে পারে, কোনো গাছপালা হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এরা সবাই জীবজ উপাদান। প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, এরা সবাই হয়ে যাচ্ছে কি আমার কাছে জীবজ উপাদান। আর অজীবজ উপাদানের মধ্যে কারা পড়বে স্যার, না অজীবজ উপাদানের মধ্যে রাখবো হচ্ছে তাপমাত্রা, আলো, জল, মৃত্তিকা, এরা হয়ে যাচ্ছে আমার কাছে অজীবজ উপাদান। তাপমাত্রা, আলো, জল ইত্যাদি, আরো অনেকগুলো অজীবজ উপাদান। এবারে এই জীবজ আর অজীবজ উপাদান এদের দুজনের সমষ্টিতে কি তৈরি হয় বললাম, জীবজ আর অজীবজ উপাদানের সমষ্টি হলে তাকে আমরা বলে থাকি হচ্ছে বাস্তুতন্ত্র। হয়েছে? এই এতগুলো আইডিয়া দেখো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এই এতগুলো আইডিয়া দেখো আমাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, শুধুমাত্র একটা ডায়াগ্রাম থেকে ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের প্রথম পার্টে এইটা নিয়েই ডিসকাস করেছে। নেক্সট পার্ট নিয়ে চলে এসো। নেক্সট পার্টে একটুখানি এগোনো যাক। নেক্সট পার্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। আচ্ছা, এইরকম ভাবে প্রত্যেকটা পেজের কোনাতে আমাদের এরকম দুটো তিনটে করে কোয়েশ্চেন রয়েছে। যতক্ষণ আমরা কোয়েশ্চেনটা করবো কখন না, পেজ যখন এন্ড হবে তখন করবো। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা চেষ্টা করা স্টার্ট করে দাও এখন থেকেই, ঠিক আছে? তোমরা চেষ্টা করা স্টার্ট করে দাও এখন থেকেই, যাদের অলরেডি হয়ে গেছে। আর যারা হয়নি তারা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে, এইখানে কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, নেক্সট আমরা যেটা স্টার্ট করছি সেটার নাম হচ্ছে বায়ো ডাইভারসিটি, বা একে আমরা যদি বলি সেটার নাম হচ্ছে জীব বৈচিত্র্য। ঠিক আছে, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তো বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের কথায় আসার আগে একটুখানি বলি, তো জীব সম্পর্কে তো আমাদের কাছে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এবার এই যে জীব, এই পৃথিবীর মধ্যে কতগুলো রয়েছে সেইটা নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল। বিভিন্ন ধরনের, অনেকে ভাবতো আমাদের পৃথিবীতে বোধহয় 20 মিলিয়ন প্রজাতি, মানে এত প্রজাতি আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো পরবর্তীকালে দেখা যাচ্ছে কে না, রবার্ট মে বলে একজন ইকোলজিস্ট, কে রবার্ট মে, ইনি তুলনামূলকভাবে একটা সঠিক আইডিয়া আমাদেরকে দেন যে আমাদের গোটা পৃথিবীর মধ্যে প্রায় 7 মিলিয়ন স্পিসিস রয়েছে। 7 মিলিয়ন মানে হচ্ছে 70 লক্ষ। ঠিক আছে, তাহলে উনি কি বলেন না, পৃথিবীতে প্রায়
70 লক্ষ প্রজাতি বর্তমান। এবার আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে 70 লক্ষ প্রজাতি বর্তমান রয়েছে। এরপরে এই যে 70 লক্ষ প্রজাতি, এই 70 লক্ষ প্রজাতি নিশ্চয়ই আমরা জানি না, আমরা একবারে জানতে পেরে যাইনি। তো আমরা কি করা শুরু করলাম, এই 70 লক্ষ প্রজাতিকে ধীরে 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 জানা শুরু করলাম। এই ধীরে ধীরে জানার জন্য একটা সংস্থা তৈরি হলো, সেই সংস্থাটার নাম হচ্ছে IUCN। কি ফুল ফর্ম স্যার এর? না, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, মানে যারা পরিবেশকে রক্ষা করে সেই রকম ধরনের। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এরা কি বলে না, এরা আমাদের কাছে দেখায় কি 1.7 থেকে 1.8 মিলিয়ন, বা যাকে আমরা যদি লিখি তাহলে কত লিখবো, 17 লক্ষ থেকে 18 লক্ষ প্রজাতি আমাদের জ্ঞাত, মানে এতগুলোকে প্রজাতিকে আমরা চিনে ফেলেছি, এতগুলো প্রজাতিকে আমরা চিনে ফেলেছি, এগুলো হচ্ছে আমাদের কাছে জ্ঞাত। এবার এই যে জ্ঞাত প্রজাতি রয়েছে, তাছাড়াও দেখো আমাদের কাছে অজ্ঞাত প্রজাতি অনেকগুলো রয়েছে, অজ্ঞাত প্রজাতি অনেক রয়েছে, তাই তো? তাহলে এই জ্ঞাত প্রজাতি আর অজ্ঞাত প্রজাতিকে এর পরবর্তীকালে যখন চিনতে যাব বা চিনতে হবে, তার জন্য নিশ্চয়ই আমাকে একটা পদ্ধতিকে ফলো করতে হবে। সেই পদ্ধতিটা পরবর্তীকালে আমরা ওটা নিয়ে আসবো। তো এদের যে কি লিখবো, নেক্সট পয়েন্টে লিখবো যেটা, সেটা হচ্ছে অজ্ঞাত প্রজাতিদের জানার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে কি বলা হয়, তাকেই বলা হয় ট্যাক্সোনমি। আপাতত এইটুকুই জানো যে ট্যাক্সোনমি কি না, যে অজ্ঞাত প্রজাতিগুলো রয়েছে তাকে জানার যে পদ্ধতি বা জানার জন্য যে অবলম্বন আমাদের পদ্ধতি ফলো করতে হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। বেশ, এতদূর অবধি ক্লিয়ার হলো। এরপরে একটুখানি এই যে জ্ঞাত প্রজাতি রয়েছে সেই জায়গাগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। না, জ্ঞাত প্রজাতি IUCN আমাদের কাছে এতগুলো বলছে, কত, 17 থেকে 18 লক্ষ প্রজাতিকে আমরা জানি। এবার এই 17 থেকে যে 18 লক্ষ প্রজাতি রয়েছে, সেই প্রজাতির মধ্যে আমরা কি দেখতে পাবো, তার মধ্যে ভারতের জীববৈচিত্র্য কত? দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এখানে আমরা কি বলেছিলাম যে আমরা যখন নেক্সট পেজে যাব তার আগে কোশ্চেন করে নেব। কি বলছে, জীবের প্রধান বৈশিষ্ট্যের অন্তর্গত শ্বসন হলো, শ্বসন মানে হচ্ছে মেটাবলিজমসের কথা বলছে। কি বলছে, তাপ উৎপাদনকারী পদ্ধতি, তাপ শোষণমূলক পদ্ধতি, A ও B উভয়, নাকি কোনোটাই নয়। শ্বসনের ক্ষেত্রে আমরা কি পাই, ক্যাটাবলিক রিয়াকশনও পাই, অ্যানাবলিক রিয়াকশনও পাই। তাহলে ক্যাটাবলিক অ্যানাবলিক দুটোই হওয়ার জন্য এইটা হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার সি। নেক্সট কি বলছে, প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায়, মানে প্রোটোপ্লাজমীয় অবস্থান দেখা যায় শুধুমাত্র উদ্ভিদে, সকল জীবে, শুধুমাত্র প্রাণীদেবে, আর কি বলছে সকল জড়বস্তুতে। তো জড়বস্তুতে প্রোটোপ্লাজম থাকে না। আচ্ছা স্যার, প্রোটোপ্লাজম কাকে বলে স্যার? না, প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, এদের দুজনকে একসাথে বলা হয় কি প্রোটোপ্লাজম। তাহলে কার মধ্যে থাকবে না, সকল জীবের মধ্যে উপস্থিত। তাহলে এই যে কোয়েশ্চেন্সগুলো বুঝতে পারছো, 10-এর যে আইডিয়াটা আমাদের তৈরি হয়েছিল সেইটার বেসিসে কোয়েশ্চেন্সগুলো করছে। বেশ, নেক্সট এরপরে কি বললাম না, এরপরে আমরা চলে যাব যে জায়গাটায়, সেটা হচ্ছে না ভারতের জীববৈচিত্র্য। তো বিশ্বের জীববৈচিত্র্য আর ভারতের জীববৈচিত্র্য যখন আমরা আলোচনা করতে যাই, তাহলে সেই জায়গাতে গেলে আমাদের কাছে কতগুলো ইনফরমেশন আবার উঠে আসে। কিরকম, যে ভারতের মধ্যে যে জীববৈচিত্র্য আমরা দেখতে পাই, সেই জীববৈচিত্র্য আমাদের পৃথিবীর যে মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে ভারত হচ্ছে একটা। এছাড়া হচ্ছে অস্ট্রেলিয়া একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি। তাহলে এইরকম ভাবে বিভিন্ন ধরনের যে মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলো রয়েছে, ভারত তার মধ্যে অবস্থান লাভ করে।
তাহলে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে মেগা অঞ্চল। এই যে মেগা ডাইভার্সিটি অঞ্চল, একে আমরা কেন বলবো? নিশ্চয়ই তার মানে এখানে জীববৈচিত্র্য অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, তবেই না কোনো একটা অঞ্চলকে আমরা মেগা ডাইভার্সিটি বা কোনো একটা তকমা দিতে পারি। সেই তকমাটা দেওয়ার আগে তাহলে কি দেখতে পাবো না, ভারতের যে পরিমাণ স্থলভাগ রয়েছে আর যে পরিমাণ জীববৈচিত্র্য রয়েছে তার যে তুলনামূলক আলোচনাটা, সেটা অনেক বেশি বা অনেক বেশি জীববৈচিত্র্য আমরা এই ভারতের মধ্যে দেখতে পাই। ওকে, কম ধরে নাও পৃথিবীর মোট স্থলভাগের 2% হচ্ছে ভারতের কাছে। কি বললাম? পৃথিবীর মোট স্থলভাগের কত না 2%, 2% ভারতের কাছে অবস্থান করে। এই যে 2% স্থলভাগ রয়েছে, এই যে 2% স্থলভাগ রয়েছে, কিন্তু জীববৈচিত্র্যের নিরিখে এবার যদি ভাবতে থাকি, প্রায় 7.7% জীববৈচিত্র্য আমরা এই স্থলভাগের মধ্যে দেখতে পাই। কত না 7.7% জীব বৈচিত্র্য পাওয়া যায়। বুঝতে পারছো? ভারতের মধ্যে, ঠিক আছে? তার মানে একটা বিশাল পরিমাণ জীববৈচিত্র্য ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিছু কি বলছে দেখো, এছাড়া কি বলছে দেখো, যেগুলো আমাদের কাছে সপুষ্পক উদ্ভিদ রয়েছে তার 35% ভারতের মধ্যে স্থানিক প্রজাতি। ঠিক আছে, তার 35% ভারতের মধ্যে স্থানিক প্রজাতি। এবার স্থানিক প্রজাতি কাকে বলে? এবার নেক্সট আসছি, দেখো কি বলছি। ক পুষ্পক উদ্ভিদের 35% স্থানিক প্রজাতি। নেক্সট প্রশ্ন আসবে, স্যার স্থানিক প্রজাতি কাকে বলে? স্থানিক প্রজাতি কাকে বলে না, স্থানিক প্রজাতি হচ্ছে কোনো একটি প্রজাতিকে, জীবের কোনো একটি প্রজাতিকে যদি ভৌগোলিকভাবে একটি নির্দিষ্ট স্থানের মধ্যেই একমাত্র পাওয়া যায়, তাকে বলা হয় স্থানিক প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস। ঠিক আছে, কি বললাম? ভৌগোলিকভাবে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, তাকে আমরা বলে থাকি হচ্ছে স্থানিক প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস। মনে থাকবে, এন্ডেমিক স্পিসিস। তাহলে এই এন্ডেমিক স্পিসিস ভারতের মধ্যে প্ল্যান্টের ক্ষেত্রে প্রায় 35%, যেগুলো আমাদের কাছে সপুষ্পক উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম যাদেরকে আমরা বলি, সেই অ্যাঞ্জিওস্পার্মের 35% পৃথিবীর মধ্যে আমরা ভারতের ভেতরে দেখতে পাই। পুরো উদ্ভিদদের মধ্যে 11% প্ল্যান্ট আমরা এই ভারতের মধ্যে পেয়ে থাকি। তাহলে এটা তো শুধু উদ্ভিদের নিরিখে বলছি, এটা তো শুধু আমি উদ্ভিদের নিরিখে বলছি। আরও যদি যাই, তাহলে বাস্তুতান্ত্রিক মূল্য, পরিবেশগত মূল্য, অর্থনৈতিক মূল্য, ভারসাম্য বজায় রাখা, নৈতিক, এই প্রত্যেকটা জিনিসই ভারতের জীববৈচিত্র্যের মধ্যে আমরা দেখতে পাই। কি কি বললাম? এক নম্বর হচ্ছে আমার পরিবেশগত মূল্য, পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য ভারসাম্য গত মূল্য। 3 নম্বরে নৈতিক, অর্থনৈতিক। এই যে প্রত্যেকটা পয়েন্টকে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা পয়েন্টই ভারতের মধ্যে সুপ্রতিষ্ঠিত। সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে, এই কারণের জন্য আমরা বলতে পারি ভারতের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করারও প্রয়োজন রয়েছে। তাহলে যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে যে জীববৈচিত্র্যের গুরুত্ব কি, তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব আমরা এটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমার আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো তাহলে এখানটা কি লিখবো না, এটা হয়ে যাচ্ছে আমার কাছে জীব বৈচিত্র্যের গুরুত্ব।
তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব যদি বলে তাহলে সেখানে আমি এই পয়েন্টগুলো 4-5টা পয়েন্ট আমি আরও লিখতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এই পয়েন্টগুলোকে নিয়ে আমি আলোচনা করতে পারবো। ক্লিয়ার আছে? নেক্সট পয়েন্টে এগোনো যাক। এই যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, এই শব্দটা প্রথম প্রবর্তন করেন, আচ্ছা কোথায় গেল, আগের পেজেতে করেছিলাম হচ্ছে আমরা বায়োডাইভার্সিটি। দেখো, এই যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, এই শব্দটা প্রথম কে প্রবর্তন করেন? না প্রথম প্রবর্তন করেন হচ্ছেন W.G. রোজেন। পরবর্তীকালে ওডাম এটাকে ফেমাস করেছিলেন। তো কিন্তু প্রথম মনে রাখবো যে W.G. রোজেন শব্দটা প্রথম প্রবর্তন করেন। তাহলে কি লিখবো? প্রবর্তন করেন। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যেটা চলে আসবো সেটা হচ্ছে এই যে জীববৈচিত্র্য, তার স্তরগুলো কি কি। ঠিক আছে, জীববৈচিত্র্যের স্তর সম্পর্কে একটু আলোচনা করে নেব। তাহলে নেক্সট আমার এখানে লিখবো, আমি হেডিং করব যেটা, সেটা হচ্ছে কি আমার কাছে জীববৈচিত্র্যের স্তর। দেখো, জীববৈচিত্র্যকে অনেকভাবে ভাগ করা যায়, অনেকভাবে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম একটা যে স্তর আমরা যেটাকে নিয়ে ভাগ করি সেটা হচ্ছে না জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্যের স্তরের মধ্যে প্রথম যে পয়েন্টটা পেলাম সেটার নাম কি বললাম? না জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, এই জিনগত বৈচিত্র্য মানে কি স্যার? না জিনগত বৈচিত্র্য মানে এই যে যেমন ধরো না, এই যে তুমি তুমি তোমার পাশের বাড়ির একজন, তোমার সাথে মা বাবার যে একই হওয়া সত্ত্বেও, মানে আমরা সকলেই মানুষ কিন্তু সকলে একরকম নই। তার কারণটা কি? প্রত্যেকের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট বা প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা জিন বর্তমান। তাহলে যখন আমরা একটা প্রজাতির মধ্যে পার্থক্য দেখতে পাই, সেই কারণটা হয় জিনের পার্থক্যের জন্য। ওকে, তাহলে এই রকম ধরনের যে পার্থক্য নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, যেমন ধরো না এই মানুষের মধ্যে প্রত্যেকে আলাদা, ঠিক ওই রকমভাবে পিঁপড়েদের মধ্যেও প্রত্যেকে আলাদা, ঠিক ওই রকমভাবে বাঘেদের মধ্যেও প্রত্যেকে আলাদা। তার কারণটা কি? না জিনগত বৈচিত্র্যের উপর। তাহলে তোমাকে যদি বেসিক্যালি জিজ্ঞেস করে জিনগত বৈচিত্র্য কিসের উপর নির্ভর করে, তুমি নির্দ্বিধায় বলে দেবে এটা জিনের উপর বা ডিএনএর উপর নির্ভর করে থাকে। যে যখন আমরা বৈচিত্র্যটা ডিএনএ বা জিনের উপরে নির্ভর করে করে থাকি তখন একে বলা হয় জিনগত বৈচিত্র্য। সেই জন্য একই প্রজাতির মধ্যে ভিন্ন ভিন্ন জিন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইখানে আরেকটা পয়েন্টও লিখে রাখছি, এটা কোথায়? না একই প্রজাতির মধ্যে হয়, একই প্রজাতির মধ্যেও দেখতে পাওয়া যায়। নেক্সট এর পরে যে পয়েন্টটাতে আসবো, জিনগত বৈচিত্র্যের পরে কি আসি আমরা? না প্রজাতিগত বৈচিত্র্য, মানে ভিন্ন ভিন্ন প্রজাতি, প্রজাতিগত বৈচিত্র্য। এই যে প্রজাতিগত বৈচিত্র্য, এটার মানে হচ্ছে তুমি যে অঞ্চলের মধ্যে রয়েছো, আমাদের ওই বাস্তুতন্ত্রের কনসেপ্টটা আবার একটু মাথার মধ্যে আনো। তুমি যে অঞ্চলের মধ্যে রয়েছো সেখানে গাছপালাও রয়েছে, সেখানে কুকুর ছাগলও রয়েছে, সেখানে তুমিও রয়েছো, সেখানে অন্য পাখিরাও রয়েছে, তার মানে ব্যাকটেরিয়ারাও রয়েছে। তুমি যে অবস্থানের মধ্যে থাকো সেখানে শুধুমাত্র তুমি থাকো এরকম কিন্তু নয়। তাহলে আশেপাশে এই যে অঞ্চল বা এই যে জীবিত বস্তুগুলোকে রয়েছে তাদের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পাই তাকেই বলি হচ্ছে প্রজাতিগত পার্থক্য। তার মানে কি লিখবো? ভিন্ন প্রজাতির মধ্যে যে সম্পর্ক, একেই বলছি আমরা কি? প্রজাতিগত বৈচিত্র্য। ক্লিয়ার? নেক্সট নেক্সট এরপরে কি আসবো? নেক্সট এরপরে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলি হচ্ছে আমরা ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে, তাহলে সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে বৃহৎ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে কি দেখা যাবে স্যার? না বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি। কিরকম তিনটে ভাগে ভাগ করি? কিরকম তিনটে ভাগে ভাগ করি স্যার? না একটা হচ্ছে, একটাকে বলি হচ্ছে আলফা ডাইভার্সিটি,
ওকে, অন্যটাকে বলি হচ্ছে স্যার আমরা বিটা ডাইভার্সিটি, তিনটেই বুঝিয়ে দিচ্ছি দেখো একটু পরে। আর 3 নম্বরটাকে বলি হচ্ছে আমরা গামা ডাইভার্সিটি। এই তিনটে ডাইভার্সিটি সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। দেখো, এবার বোঝার চেষ্টা করো, যে তুমি একটা জঙ্গলের মধ্যে গেলে, জঙ্গলের মধ্যে যাওয়ার পর দেখতে পেলে জঙ্গলের সামনে, তোমার সামনে পায়ের কাছে একটা ভাঙা গাছের গুড়ি পড়ে রয়েছে। এখানে এই ধরো না, তোমার একটা ভাঙা গাছের গুড়ি পড়ে রয়েছে। অসুবিধা আছে তোমার? না, অসুবিধা কিছু নেই, তুমি পাল্টে ডেঙিয়ে চলে যাবে। অন্য জায়গাতে একটুখানি এগিয়ে গিয়ে দেখতে পেলে তুমি আবার একটা ভাঙা গাছের গুড়ি এরকম পড়ে রয়েছে, থাকতেই পারে। ওকে, কিছুটা দূরে গিয়ে দেখতে পেলে আর একটা রয়েছে পড়ে। ওকে, যখন তুমি এই গুড়িটাতে হাত দিলে দেখতে পেলে এই গুড়িটার মধ্যে উই পোকা রয়েছে, উই, এছাড়া পিঁপড়ে, এছাড়া আরো কিছু পতঙ্গ, ছোটখাটো পোকামাকড়, তারা প্রত্যেকে এই গুড়িটার মধ্যে রয়েছে। তাহলে কি লিখলাম আমি? তাদেরকে এ, বি, 1, 2 এরকম ভাবে নাম্বার দিলাম। ওকে, তাহলে এ আমার ধরে নাও কোনো উই পোকা হতে পারে, বি ধরে নাও আমার পিঁপড়ে হতে পারে। অন্য যে কাঠটা দেখলে বা গাছের গুড়িটা দেখতে পেলে সেখানে ধরে নাও রয়েছে বি 1, 2, এ নেই, না থাকতেই পারে। অন্য জায়গায় দেখতে পেলে সেখানে কি রয়েছে দেখতে নে 1, 2, 3, 4, নতুন আরো দুটো প্রজাতি রয়েছে। ওকে, তাহলে প্রথম বোঝো আলফা ডাইভার্সিটি কাকে বলবো। আলফা ডাইভার্সিটি মানে হচ্ছে যখন এই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রের মধ্যে যে জীববৈচিত্র্যটা রয়েছে একে বলা হবে আলফা ডাইভার্সিটি, একেও বলা হবে আলফা ডাইভার্সিটি, একেও বলা হবে আলফা ডাইভার্সিটি। মানে নির্দিষ্ট বাস্তুতন্ত্র একটা রয়েছে, তার মধ্যে যে জীববৈচিত্র্য তাকে বলতে পারছি দেখো আমি আলফা ডাইভার্সিটি। এবার তাহলে স্যার বিটা ডাইভার্সিটি কাকে বলবো? না, দুটো আলফা ডাইভার্সিটির মধ্যে, মানে এই একটা আলফা, এই একটা আলফা, এই একটা আলফা, এই একটা, বা এই দুটোর মধ্যে যখন আমি তুলনা করব যে এর মধ্যে AB12 রয়েছে, এর মধ্যে B12 রয়েছে, এই যে তুলনাটা করছি একে বলা হবে কি? বিটা ডাইভার্সিটি। তাহলে যখনই আমরা তুলনা করব একে বলবো বিটা, যখনই তুলনা করব একে বলবো বিটা, যখনই তুলনা করব একে বলবো বিটা ডাইভার্সিটি। এই যে আলফা বিটা বুঝে গেলাম, আলফা বিটা বুঝে গেলাম। স্যার এবারে গামা ডাইভার্সিটি কাকে বলবো? না, এই তিনটেকেই যখন একসাথে একটা বৈচিত্র্যের আন্ডারে নিয়ে চলে আসবো তখন সেটাকে বলবো হচ্ছে আমরা গামা ডাইভার্সিটি। ধরে নাও এই পুরোটা তোমার কাছে একটা ভৌগোলিক অঞ্চল, তাহলে এই পুরো ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে জীববৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলবো হচ্ছে আমরা গামা ডাইভার্সিটি। ঠিক আছে, তাহলে এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা একে এক্সপ্লেন করতে পারি, এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা একে এক্সপ্লেন করতে পারি। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পারলাম, প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, তিনটে এরিয়াই আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেল। নেক্সট আমরা বলেছিলাম কি কোয়েশ্চেন করে 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 এগোবো। কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল, বৃহৎ ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত জীব প্রজাতিদের বৈচিত্র্যকে কি বলবো? বৃহৎ ভৌগোলিক অঞ্চল। তখন কি হয়ে যাবে? আলফা হবে না হবে না, বিটা হবে না হবে না, তাহলে গামা ডাইভার্সিটি বা গামা বৈচিত্র্য এখানে আমরা দেখতে পাচ্ছি। মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলি হলো, এর মধ্যে কোনটা কোনটা মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ অঞ্চল? অলরেডি বলেছি ভারত আমাদের মেগা ডাইভার্সিটি অঞ্চলের মধ্যে পড়ে, 10th মেগা ডাইভার্সিটি অঞ্চল, 12টা মেগা ডাইভার্সিটির মধ্যে এখন 10ম স্থান অঞ্চল করে কে? না, আমাদের ভারত। ওকে, তাহলে ভারত রয়েছে দেখো, অন্য জায়গাতে একটাতেও কোথাও ভারত নেই। তাহলে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল এরা প্রত্যেকেই হচ্ছে আমার কাছে মেগা ডাইভার্সিটি অঞ্চল। ক্লিয়ার? নেক্সট এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের কাছে এই জীববৈচিত্র্যের সংরক্ষণ আমরা কেমন করে করব সেই জায়গাটায়। তাহলে চলে এসো নেক্সট এরিয়াতে। নেক্সট এরিয়াতে কি দেখতে পাবো? না, জীববৈচিত্র্যের সংরক্ষণ আর তার সম্পর্কে। বেশ, আচ্ছা, ওইখানে দ্বিপদ নামকরণ চলে এসছে, তাহলে দ্বিপদ নামকরণ তো এখন নয়, এটা পরে আসবে। হুম, এখানে লিখছি আমি দেখো, জীববৈচিত্র্যের সংরক্ষণ। তো জীববৈচিত্র্যের যে সংরক্ষণ আমরা করে থাকি সেই সংরক্ষণকে সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? জীববৈচিত্র্যের সংরক্ষণকে আমরা কিভাবে করব? না, একে বেসিক্যালি প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে একে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। কিরকম? না, একটা হচ্ছে
ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ মানে কি? যখন বন্য প্রাণীকে তার নিজস্ব আবাসস্থলের মধ্যে আমরা সংরক্ষণ করি তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। ওকে, এছাড়া আরেকটা যে পদ্ধতিতে সংরক্ষণ করা হয় সেটা তোমরা জানো যে সেটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। তাহলে এই ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের পদ্ধতি অলরেডি কিন্তু এর আগে ক্লাস 10-এও আমাদের সাথে পড়া হয়েছে, তো এই জিনিসটাই আরেকবার একটু রিপিট করবো তোমাদের সাথে। দেখো, ইনসিটু সংরক্ষণ পদ্ধতির মধ্যে সব থেকে বড় যে সংরক্ষণ পদ্ধতিতে পড়ে তাকে বলি হচ্ছে আমরা হটস্পট। তাহলে প্রথমে সেই হটস্পট দিয়ে স্টার্ট করছি। দেখো, ওকে, হটস্পট কাকে বলবো? হটস্পট মানে হচ্ছে যে ভৌগোলিক অঞ্চলের মধ্যে আমি স্পিসিস রিচনেস বেশি থাকবে, তার সঙ্গে সঙ্গে সেই অঞ্চলের মধ্যে এন্ডেমিক প্রজাতিকে আমি দেখতে পাচ্ছি। স্পিসিস রিচনেস আর এন্ডেমিক প্রজাতি যে অঞ্চলের মধ্যে রয়েছে সেই রকম ভৌগোলিক অঞ্চলকে আমরা বলে থাকি হচ্ছে হটস্পট। তাহলে কি কি বললাম? একটা বললাম স্পিসিস প্রজাতি রিচনেস, একে বলা হয় কি বাংলায় প্রজাতির প্রাচুর্য। আর অন্যদিকে কি বললাম? এন্ডেমিক স্পিসিস, এন্ডেমিক স্পিসিস রয়েছে। এই দুটো পয়েন্টের বেসিসে আমরা ভারতের মধ্যে ইন্ডিয়াতে কতগুলো পাই না 4টে হটস্পট অঞ্চল দেখতে পাই। একটা বললাম হচ্ছে পশ্চিমঘাট, পশ্চিমঘাট পর্বতমালা। একটা বললাম পূর্ব হিমালয়, একটা বললাম হচ্ছে সুন্দাল্যান্ড, আর একটা হচ্ছে আমার কাছে ইন্দো বর্মা। এই 4টে অঞ্চলের মধ্যে ইন্ডিয়ান হটস্পট দেখতে পাই। এই 4টে অঞ্চলে কি বললাম? স্পিসিস রিচনেস, তার সঙ্গে সঙ্গে এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য রয়েছে। এছাড়া এছাড়া আরও অনেকগুলো হটস্পট অঞ্চল, এই হটস্পট ছাড়াও আরও অনেকগুলো ইনসিটু সংরক্ষণ আমরা করে থাকি, যার মধ্যে প্রধান বা যেটা প্রথমেই আমাদের পড়ে সেটাকে আমরা কি বলে থাকি না, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বাংলায়। ওকে, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের কথা আমরা যখন বলবো তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান যখন হচ্ছে সেটা IUCN এর ক্যাটাগরি 2 দ্বারা সংরক্ষিত। ভারতের মধ্যে 103টে ন্যাশনাল পার্ক রয়েছে। ওকে, তাহলে কি কি বললাম না? একটা বললাম IUCN কি ক্যাটাগরি 2 2 নম্বর দ্বারা সংরক্ষিত। ভারতের মধ্যে কতগুলো? 103টে ন্যাশনাল পার্ক বর্তমান। তার মধ্যে একটা কীরকম, যেরকম ধরনের বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, করবেট ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের কাছে উত্তরাখণ্ডে। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাছে একটা করে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের মধ্যে পড়ে। জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক ছাড়া আর কি রয়েছে? এটা 1 নম্বর গেল। 2 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাই, 2 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাই তাকে বলা হয় অভয়ারণ্য বা স্যাঞ্চুয়ারি। অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি আমার ভারতের মধ্যে টোটাল 54টি, 544টি স্যাংচুয়ারি রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে 15টি। এই নাম্বারগুলো একটু মনে রাখো। কি বললাম? ভারতের মধ্যে টোটাল 544, পশ্চিমবঙ্গে 15টি। ঠিক আছে, নেক্সট চলে এসো অভয়ারণ্যের পরে 3 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখতে পারবো যেটাকে আমরা কি বলে থাকি না, 3 নম্বর পরে যেটা দেখতে পাবো সেটাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, যে অঞ্চলটার মধ্যে ইনক্লুডিং সেখানকার প্রাণী, সেখানকার আদিবাসী প্রত্যেককে সংরক্ষণ করা হচ্ছে, তাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কি দেখতে পাওয়া যায় না, এরকম একটা ভৌগোলিক অঞ্চল রয়েছে ধরে নাও। এই ভৌগোলিক অঞ্চলের যে বাইরের দিকের অঞ্চলটা রয়েছে সেই বাইরের দিকের অঞ্চলটা সাধারণত সেখানে পরিবহন, অন্যান্য মানে লোকজন, এই সমস্ত কিছুর জন্য খোলা থাকে। তাহলে এটাকে বলে থাকি হচ্ছে আমরা ট্রানজিশন জোন বা ট্রানজিশন অঞ্চল। এই একদম বাইরেটার পরে নেক্সট যে অঞ্চলটাকে দেখতে পাওয়া যাবে সেই অঞ্চলটাতে আমার রিসার্চের কাজকর্ম
এবং কিছু লোকের আমার যারা ধরো একটুখানি বা এই সংরক্ষণের সঙ্গে যুক্ত তাদেরকে ওইখানে অ্যালাউ করা হয়, এটাকে বলা হয় বাফার অঞ্চল বা বাফার জোন। আর তারও ভেতরে যেখানে মানুষের প্রবেশ নিষেধ তাকে বলা হয় কোর অঞ্চল। তাহলে এই তিনটে অঞ্চলেতে একে ভাগ করা যায় বায়োস্ফিয়ার রিজার্ভকে। এই বায়োস্ফিয়ার রিজার্ভ একটা অনেক বড় অঞ্চল, তোমরা বুঝতেই পারছো। বায়োস্ফিয়ার রিজার্ভকে সংরক্ষণ করার জন্য দুটো আরো বিশেষ পদ্ধতিকে আমরা অবলম্বন করি। তার মধ্যে একটা হচ্ছে MAB, ম্যান্ড অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম মানে হচ্ছে যে কোনো একটা অঞ্চলের মধ্যে যারা আদিবাসী রয়েছে সেই আদিবাসীদের দিয়ে বায়োস্ফিয়ারকে সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। আর এছাড়া আরেকটা রয়েছে যেটা, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম, BRP। এই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম আর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম এই দুটোই আমার বায়োস্ফিয়ারকে সংরক্ষণ করার জন্য, বায়োস্ফিয়ার তার মানে বুঝতে পারছো অনেক বড় একটা ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়া আমাদের যেটা XC2 সংরক্ষণের মধ্যে পড়ে, XC2 সংরক্ষণ তোমরা ইজিলি বলতে পারবে কোনটা না, যখন কোনো একটা প্রাণীকে তার নিজের আবাসস্থল থেকে তুলে নিয়ে গিয়ে যখন আমরা তাকে সংরক্ষণ করার চেষ্টা করি তাকে বলা হয় XC2 সংরক্ষণ। যেমন 1 নম্বর পয়েন্টে আমাদের কাছে পড়ে কি, চিড়িয়াখানা। সেখানে গেলে আমরা সব ধরনের প্রাণীকে দেখতে পাই। 2 নম্বর হচ্ছে আমাদের কাছে না বোটানিক্যাল গার্ডেন, সে বোটানিক্যাল গার্ডেনের মধ্যেও আমরা দেখতে পাই। ঠিক আছে। আর 3 নম্বর যেটা হচ্ছে তাকে বলা হয় জার্ম ব্যাংক বা ক্রায়ো সংরক্ষণ অঞ্চল। এই জার্ম ব্যাংক বা ক্রায়ো সংরক্ষণ অঞ্চল সম্পর্কে একটুখানি জেনে নাও। না, জার্ম ব্যাংক বা ক্রায়ো সংরক্ষণ অঞ্চলে সাধারণত আমরা জার্ম বা সিড বা কোনো একটা জিনকে সংরক্ষণ করে থাকি। ঠিক আছে, তাহলে একে বলা হয় কি, জিন ব্যাংক বা জার্ম ব্যাংক বা ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো প্রিজার্ভেশন। তাহলে এই পরপর এই যে তিনটে প্রসেস দেখলাম, এগুলো হচ্ছে আমার কাছে XC2 সংরক্ষণ, মানে বন্য প্রাণীকে বা উদ্ভিদকে তার নিজের আবাসস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়ে কেমন করে সংরক্ষণ করা হয়। আর অন্যদিকে ইনসিটু সংরক্ষণের মধ্যে বড়, সব থেকে বড় দেখতে পেলাম হটস্পট। হটস্পটের পর দেখতে পেলাম জাতীয় উদ্যান, IUCN এর দ্বারা এটা ক্যাটাগরি 2 দিয়ে সংরক্ষিত হয়। তারপর হচ্ছে অভয়ারণ্য, যেটা ভারত আর পশ্চিমবঙ্গ সরকার একসাথে সংরক্ষণ করে। আর সবার লাস্টে হচ্ছে যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে একটা ভৌগোলিক অঞ্চলকে সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এই হচ্ছে আমার জাস্ট বায়োডাইভার্সিটিকে যদি সংরক্ষণ করতে যাই তাহলে এই সংরক্ষণ পদ্ধতিগুলোকে আমাকে অবলম্বন করতে হয়। তাহলে এই যে পুরো এলাকাটা রয়েছে, এলাকাটা একবার দেখে নাও তোমরা। তোমাদের কাছে আমি সহজ করার জন্য দেখো এখানে করে দিয়েছি। দেখো এখানে কি বলেছে, বায়োডাইভার্সিটি কাকে বলে। বায়োডাইভার্সিটি কথাটি প্রথম প্রচলন করেন হচ্ছে ওয়াল্টার WG রোজেন। রবার্ট মেয়ের মতে পৃথিবীর জীববৈচিত্র্য কত, 70 লাখ, IUCN দ্বারা 1.7 থেকে 1.8 মিলিয়ন। নেক্সট পেয়েছি জীববৈচিত্র্যের স্তর। জীববৈচিত্র্যের স্তরের মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আলফা বিটা ডাইভার্সিটি, তিনটে সব দেখে নিলাম। নেক্সট রয়েছে দেখো আমাদের ভারতের জীববৈচিত্র্য। 17টা মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে ভারতের 10ম স্থান অর্জন করেছে। বেশ। নেক্সট রয়েছে কি দেখো, জীববৈচিত্র্য হটস্পট। হটস্পট মানে কোনো একটা অঞ্চলের মধ্যে, যেরকম এখানে দেখো লেখা রয়েছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বর্মা আর সুন্দাল্যান্ড, এই চারটে হচ্ছে ভারতের হটস্পট। এছাড়া আমাদের কাছে আরেকটা রয়েছে দেখো, রেড ডাটা বুক। এই রেড ডাটা বুক সম্পর্কে আমি তোমাদের কাছে বলছি এখন। রেড ডাটা বুক মানে হচ্ছে IUCN এর SSC মানে সার্ভাইভাল সার্ভিস কমিশন। এই SSC দ্বারা একটা সার্ভে করা হয়, সেখানে দেখা যায় যে কোনো জীব বা কোনো উদ্ভিদ কতটা সংকটময় অবস্থায় রয়েছে। সেই সংকটময় অবস্থার ভিত্তিতে একে একটা তালিকাভুক্ত করা হয়। সেই তালিকাটার নাম হচ্ছে রেড ডাটা বুক। সেই তালিকাটাতে কি রয়েছে দেখো, সেই তালিকাটাতে প্রথমে সব থেকে নিচে যে রয়েছে তার নাম হচ্ছে আমার, সংরক্ষণের জায়গাতে চলে যাই। এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জায়গাতে আমরা এখানে কি দেখতে পাবো, একটা আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করছি দেখো, রেড ডাটা বুক। এই রেড ডাটা বুকের মধ্যে সব থেকে কম যাকে সংরক্ষণের গুরুত্ব দিতে হবে সে তাকে আমরা লিখি হচ্ছে LC বলে। ঠিক আছে, LC মানে হচ্ছে লিস্ট কনসার্ন, এর এখনই সংরক্ষণের কোনো প্রয়োজন নেই। তাহলে কি লিখবো, সংরক্ষণের প্রয়োজন নেই। ঠিক আছে,
তাহলে লিস্ট কনসার্ন হওয়ার পরেতে নেক্সট আমরা যেটা দেখতে পাই, দেখো লিস্ট কনসার্নের পর এনটি। এনটি মানে হচ্ছে নিয়ারলি থ্রেটেন্ড, ঠিক আছে। এনটি মানে সুদূর ভবিষ্যতে, ভবিষ্যতে একে সংরক্ষণ করতে হতে পারে। তারপর যেটা দেখতে পাবো সেটাকে আমরা বলি হচ্ছে ভি। ভি ফর হচ্ছে ভালনারেবল, মানে এরপর এর সংরক্ষণের প্রবণতা আরেকটু বাড়ছে। তারপরে দেখো কি বলছে, ভালনারেবলের পরে এন্ডেঞ্জার্ড, ইএন। ওকে, ভালনারেবলের পর কি বলছে দেখো, ইএন। এন্ডেঞ্জার্ড মানে এর ভবিষ্যতে সংরক্ষণ একে করা শুরু করতে হবে। তারপর বলছে দেখো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, সিইএন। ওকে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে এর এখন সংরক্ষণ করা প্রয়োজন। তার মানে এইটা ধীরে ধীরে আমার সংরক্ষণ করার মাত্রাকে বোঝাচ্ছে। প্রথমে কম, তারপরে একটু বেশি, তারপরে একে অবশ্যই করতে হবে। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হওয়ার পরেতে যেটা রয়েছে দেখো যে ইডব্লিউ, মানে ইডব্লিউ মানে হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, মানে বন্য অবস্থা থেকে একে আর পাওয়া যায় না। আর টোটালি যখন হারিয়ে যাবে তখন একে বলবো আমরা এক্সটিংক্ট। তাহলে এইরকমভাবে যখন আমরা একে শ্রেণীবিন্যাস করি তখন এই ধরনের যে চার্টটা তৈরি হয় একে বলা হয় রেড ডাটা বুক। কে করে এই রেড ডাটা বুকের, কে কাজ করে না, আইইউসিএন এর SSC, সার্ভাইভাল সার্ভিস কমিশন। তাহলে এই হলো আমার বায়োডাইভার্সিটি সংরক্ষণ নিয়ে আলোচনা। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টই তোমাদের কাছে ডিসক্রাইব করা আছে। নেক্সট এরপরে আমরা যেটাতে চলে আসবো, এই দেখো এখানে আমার ইনসিটু সংরক্ষণের যে পদ্ধতি, সেই ইনসিটু সংরক্ষণের পদ্ধতিগুলো দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে দেখো আমার জাতীয় উদ্যান। আচ্ছা এখানে লিখে দিই তোমার, এটাকে জাতীয় উদ্যান মানে হচ্ছে ন্যাশনাল পার্ক, এনপি, ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে অভয়ারণ্য মানে হচ্ছে স্যাংচুয়ারি, এস। বায়োস্ফিয়ার রিজার্ভ, সুরক্ষিত বনাঞ্চল। সুরক্ষিত বনাঞ্চলের মধ্যে কোনগুলো পড়ে না, সুরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে হচ্ছে ধরো যে কোনো একটা বনভূমি, সেই বনভূমিটাকে ধরে নাও আমরা কোনো দেবতা বা কিছুর স্থান দিয়ে যখন সংরক্ষণ করছি। আর পবিত্র স্থান মানেও ওই একই ধরনের জায়গাকে আমরা বোঝাচ্ছি। যেমন ধরে নাও গঙ্গা, পুজো অর্চনার জন্য। তারপরে ধরো নাও মারাংবুরু, এদেরকে কি করি না, ওই পবিত্র স্থানের মতন করে এদেরকে দেবতা জ্ঞানে পুজো করছি, তো দেবতা জ্ঞানে পুজো করার মাধ্যমে আমরা সংরক্ষণ করি। তাহলে সেই রকম। আর সুরক্ষিত বনাঞ্চল কোনো একটা অঞ্চলের মধ্যে রয়েছে, সেই অঞ্চলের মধ্যে আশেপাশে যে বনাঞ্চল রয়েছে সেই জায়গাটা যখন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সংরক্ষিত হয় তখন তাকে সুরক্ষিত বনাঞ্চল বলা হয়। এক্সিটু সংরক্ষণের জন্য কি রয়েছে দেখো, জিন ব্যাংক, চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম, বোটানিক্যাল গার্ডেন। তারপর বিশ্ব সংস্থা মানে কিছু সংস্থা রয়েছে যারা এই এক্সিটু সংরক্ষণের জন্য কাজ করে। তার মধ্যে কে রয়েছে, প্রথম রয়েছে দেখো আইইউসিএন, একটু আগেই নাম বললাম। তারপর হচ্ছে WWF, সাইটস, ট্রাফিক, এরা ধরনের বিভিন্ন ধরনের পাচার কার্য আটকানোর জন্য এই সাইটস অ্যান্ড ট্রাফিক কাজ করে থাকে। WWF এর কাজ হচ্ছে মেনলি সাধারণত ফান্ডিং, কোনো একটা সংস্থা কাজ করার জন্য তাদের পয়সা যোগান সাহায্য করার জন্য। স্থানীয় সংস্থার মধ্যে কে কে রয়েছে, ZSI আর BSI। ZSI মানে হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর BSI মানে হচ্ছে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এরা উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণের জন্য কাজ করে। তাহলে এখানে তোমাদের ইজিলি যাতে মনে থাকে সেই জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি যে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ সম্পর্কে। নেক্সট এরপরে যেটাতে আমাদের আসতে হবে সেটা হচ্ছে কি, শ্রেণী বিন্যাসকরণ বা ট্যাক্সোনমি। ঠিক আছে, আমরা বলেছিলাম মনে আছে যে তোমাদের কাছে অলরেডি একটা ট্যাক্সোনমি নিয়ে আইডিয়া তৈরি করেছিলাম, যে এত যে আননোন স্পিসিস রয়েছে সেই আননোন স্পিসিসদের নোন করার জন্য আমাদের যে পদ্ধতির মাধ্যমে যেতে হবে সেই পদ্ধতিটার নাম হচ্ছে ট্যাক্সোনমি। ক্লিয়ার? তাহলে এরপরে যেটা আসবো সেটাকে আমি হেডিং করতে পারি ট্যাক্সোনমি। এই যে ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি শব্দটা প্রথম প্রবর্তন করেন হচ্ছে আগস্টিন দা পি কন্ডোল। ঠিক আছে, তবে এই শব্দটা প্রবর্তন করার আগেও অনেক আদিমকাল থেকে আমরা এই ট্যাক্সোনমি অ্যান্ড ক্লাসিফিকেশনস যে পর্যায়গুলো এখানে আমরা পড়ব সেই পর্যায়গুলো করে আসছি। তাহলে এই ট্যাক্সোনমি অ্যান্ড ক্লাসিফিকেশনসে যে জিনিসগুলো বলা হয় সেই জিনিসটা নিয়ে একটুখানি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যে ধরে নাও তোমার কাছে এরকম ABCD এরম ভাবে রয়েছে, তাই তো? তুমি কি করলে, এদেরকে একটা গ্রুপের মধ্যে অ্যারেঞ্জ করলে, যে A তারপরেই B হবে, তারপরেই C হবে, তারপরেই D হবে। তাহলে এই যে গ্রুপের মধ্যে অ্যারেঞ্জ করা, বা ধরো নাও এটা হ্যাপাজার্ড রয়েছে, ABCD পরপর না থেকে ধরো নাও B এখানে রয়েছে, C এখানে রয়েছে, D এর আগে রয়েছে। ঠিক আছে, তাহলে একে তুমি একটা যে অ্যারেঞ্জমেন্টে সাজাচ্ছ একেই বলা হয় ক্লাসিফিকেশন। ওকে, একেই বলা হয় ক্লাসিফিকেশন। তাহলে যে কোনো জিনিসকে একটা সঠিকভাবে সাজানোর যে পদ্ধতি তাকেই বলা হয় ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের আইডিয়াটা আমাদের দিয়েছিল কে, পরবর্তীকালে দেখতে পাবো, ক্যারোলাস লিনিয়াস। বেশ, তাহলে প্রথম আগে ট্যাক্সোনমির জায়গাতে আসি। ট্যাক্সোনমি শব্দটা প্রবর্তন করেন
এ পি সি কন্ডোলে। প্রথম ইনি এই শব্দটাকে ব্যবহার করেন। ইনি কি বলেন যে এই একটা পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো প্রাণী বা অজানা কোনো প্রাণীকে চিহ্নিতকরণ করতে পারি। তো তার জন্য ইনি পরপর কয়েকটা প্রসেসের নাম দেন, কয়েকটা পদ্ধতির কথা বলেন। প্রথম যে পদ্ধতিটার কথা বলেন সেটা হচ্ছে কি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। ওকে, সরি, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈশিষ্ট্যায়ন বা ক্যারেক্টারাইজেশন। ওকে, ক্যারেক্টারাইজেশনস বা বৈশিষ্ট্যকরণ। 2 নম্বর পয়েন্টে দেখান উনি যে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ হলো। 3 নম্বর পয়েন্টে কি বলেন? 3 নম্বর পয়েন্টে বলেন যে এই যে যাদেরকে আমি বৈশিষ্ট্যকরণ করলাম বা শনাক্তকরণ করলাম তাদের নির্দিষ্ট একটা শ্রেণীতে রাখতে হবে। তাহলে এই পয়েন্টটার নাম হয়ে যাচ্ছে কি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। আর 4 নম্বর যে পয়েন্টটার কথা উনি বলেন সেই 4 নম্বর পয়েন্টটাতে উনি বলেছিলেন কি না ক্লাসিফিকেশনস বা শ্রেণীবিন্যাস যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে যে জিনিসটা আমার কাছে আসবে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। পরবর্তীকালে এই দ্বিপদ নামকরণের যে পদ্ধতি সেই পদ্ধতি দেন হচ্ছে কে আমাদের কাছে? ক্যারোলাস লিনিয়াস। তাহলে এই 4 পদ্ধতিকে একসাথে আমরা কি বলি না ট্যাক্সোনমি। এই 4টে পদ্ধতিকে একসাথে আমরা বলি হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা এই দ্বিপদ নামকরণের যে পদ্ধতি সেই পদ্ধতি কাকে দিতে দেখব না ক্যারোলাস লিনিয়াসকে। তো দ্বিপদ নামকরণের প্রবর্তন করেছিলেন কে না ক্যারোলাস লিনিয়াস। এছাড়াও ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে, কারণ ইনি এই ক্যারোলাস লিনিয়াস ট্যাক্সোনমির সাথে একটা ফাইলোজেনেটিক সম্পর্ককে অ্যাড করে দিয়ে, ফাইলোজেনেটিক সম্পর্ক মানে জাতিজনিগত সম্পর্ককে অ্যাড করে নতুন একটা নামে অভিহিত করেন, তার নাম হচ্ছে সিস্টেমেটিক্স। তাহলে এই ট্যাক্সোনমি থেকে যে সিস্টেমেটিক্স এই জায়গাটা নিয়ে যাওয়া আর তার সঙ্গে সঙ্গে যে এর মধ্যে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নমিনিক্লেচারের যে আইডিয়া সেই আইডিয়াটা ক্লিয়ার করেছিলেন কে না লিনিয়াস। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা এই যে ট্যাক্সোনমির জায়গা নিয়ে আরেকটু ডিটেলসে এবার একটু অ্যানালাইজ করি। চলো, ট্যাক্সোনমির নেক্সট যে পর্যায়টা রয়েছে সেই নেক্সট পর্যায়েতে ট্যাক্সোনমির যে কতগুলো ভাগ হয় সেই ভাগগুলো নিয়ে একটুখানি আমরা ডিটেলসে আলোচনা করে নেব। তো এই যে ট্যাক্সোনমি অলরেডি আমরা বুঝতে পারছি যে কোনো একটা প্রাণী বলো বা কোনো একটা উদ্ভিদ বলো তাকে আইডেন্টিফাই করার জন্য এই প্রসেসটাকে আমার দরকার পড়ে। তাহলে এই আইডেন্টিফাই করার জন্য যে প্রসেসটাকে আমার দরকার পড়ছে তাকে বলছি আমি ট্যাক্সোনমি। এবার অনেকভাবে যদি আমি এই ট্যাক্সোনমিকে ভাবি তাহলে ট্যাক্সোনমি কতগুলো টাইপকে দেখতে পাওয়া যায়। দেখো কি বললাম, ট্যাক্সোনমি তাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথমেই 1 নম্বরেই যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ট্যাক্সোনমিকে আমরা প্রথমে একদম ক্লাসিক্যাল ট্যাক্সোনমি দিয়ে ডিনোট করতে পারি। মানে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি কাকে বলবো না যখন শুধুমাত্র অঙ্গ সংস্থানিকভাবে কোনো জিনিসকে আমরা চিহ্নিত করব বা কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করব তাকে বলা হয় ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। মানে একদম সবার প্রথমে যে রয়েছে এ দিয়ে লিখবো কি ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। ক্লাসিক্যাল ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা কি দেখবো না অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থানগত ভাবে ট্যাক্সোনমি করছি। ওকে, শুধুমাত্র অঙ্গ সংস্থান মানে মরফোলজির উপর বেস করে আমরা যখন ট্যাক্সোনমি করছি তাকে আমরা বলছি ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। এটা সব থেকে ওল্ড ট্যাক্সোনমি। তা আমরা যখন এই ট্যাক্সোনমির ইতিহাসটা সম্পর্কে এর ক্লাসে নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো, যে সেখানে জানতে পারবো কি না অ্যারিস্টটল প্রথম এই ক্লাসিফিকেশনসটা আমাদের কাছে করেছিলেন যে একটা উচ্চতার বেসিসে উদ্ভিদকে ক্লাসিফাই করা যায়, রক্তের বেসিসে লোহিত রক্তের বেসিসে কাকে না অ্যানিম্যালকে ক্লাসিফাই করা যায়। তাহলে এই এক একটা করে বেসিস যেগুলো দেখতে পাচ্ছি বা এক একটা করে কারণ যেগুলো দেখতে পাচ্ছি
তাহলে এই কারণগুলো হচ্ছে, প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি, তার মধ্যে অঙ্গ সংস্থানগতভাবে প্রথম ট্যাক্সোনমি হচ্ছে। অঙ্গ সংস্থানগত মানে মরফোলজির উপর বেস করে। নেক্সট এরপরে যখন দেখতে পাবো যে ট্যাক্সোনমি আরো ইনভলভ হতে বা ট্যাক্সোনমি আরো ডেভেলপ হতে শুরু করছে, তখন 2 নম্বর পয়েন্টটা আমি লিখবো, যেটা সেটাকে আমরা বলি সাইটোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমি মানে কি? সাইটো কথাটার অর্থ হচ্ছে সেল বা কোষ। যে কোষের বা তার নিউক্লিয়াসের উপর ভিত্তি করে যখন আমরা ট্যাক্সোনমি করব, তখন তাকে বলবো সাইটোট্যাক্সোনমি। তাহলে এখানে কি লিখবো না, কোষের উপর নির্ভর করে, কোষের উপর নির্ভর করে ট্যাক্সোনমি করা হচ্ছে, একে এই জন্য বলা হচ্ছে সাইটোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমির পরে আমরা যেটা দেখতে পাই সেটাকে বলা হয় ক্যারিওট্যাক্সোনমি। ক্যারিওট্যাক্সোনমি মানে এবার ডিএনএ আর নিউক্লিয়াসের উপর বেস করে আমরা করব ট্যাক্সোনমি। সি ক্যারিওট্যাক্সোনমিতে কি বললাম না, নিউক্লিয়াস ও ডিএনএ এর বা ক্রোমোজোম এর উপর ভিত্তি করে ট্যাক্সোনমি করার যে পদ্ধতি, তাকে আমরা বলি ক্যারিওট্যাক্সোনমি। ক্যারিওট্যাক্সোনমির পরে আসে আমাদের কাছে কি নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমিতে অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি করা হয় নাম্বারের বেসিসে। কিরকম নাম্বার না, কতগুলো ক্যারেক্টার আমার কাছে ম্যাচ করছে, কতগুলো ক্যারেক্টার আমার কাছে ম্যাচ করছে না, সেই রকম নাম্বারের বেসিসে। তাহলে ডি পয়েন্টে লিখছি হচ্ছে আমার নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। তাহলে এখানে কি থাকছে, সংখ্যার উপর ভিত্তি করে। ক্লিয়ার? আর এরপরে ইতে দেখতে পাচ্ছি আমরা কি 5 নম্বর পয়েন্টে পাবো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি করার পর আমরা কেমিক্যালস ট্যাক্সোনমি করি বা কেমো ট্যাক্সোনমি, এরপর আমরা দেখতে পাই কেমো ট্যাক্সোনমি। আচ্ছা, নিউমেরিক্যাল ট্যাক্সোনমির পরে সাইটোট্যাক্সোনমি, তারপরে কেমো ট্যাক্সোনমি, এরকম ভাবে যা হয়, কিন্তু তবুও আমরা বলি যে এরপরে যেটা পাবো সেটা হচ্ছে কেমো ট্যাক্সোনমি। কেমো ট্যাক্সোনমি মানে কেমিক্যালস। এবার দেখো, কোনো একটা কোষ, তার ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকতে পারে, যেমন ধরো হরমোন রয়েছে, তার মধ্যে কোনো ট্যানিন রয়েছে, তার মধ্যে কোনো রেজিন রয়েছে, তার মধ্যে কোনো ধরনের ধুনো তৈরি হচ্ছে, তার মানে বিভিন্ন ধরনের আমার রাসায়নিক পদার্থ কোষের ভেতরে থাকে। এই যে রাসায়নিক পদার্থগুলোর কথা বলছি, সেই রাসায়নিক পদার্থের উপর ভিত্তি করে যখন আমি ট্যাক্সোনমি করব, তাকে বলা হয় কেমো ট্যাক্সোনমি। ঠিক আছে? তাহলে নেক্সট এরপরে কি লিখবো, রাসায়নিক পদার্থের ভিত্তিতে ট্যাক্সোনমি। তাহলে আমরা এরকম 5টা টাইপের ট্যাক্সোনমিকে অলরেডি পড়ে ফেললাম। দেখো, 5টা টাইপের ট্যাক্সোনমিকে অলরেডি পড়ে ফেললাম। ক্লিয়ার? 5টা টাইপের ট্যাক্সোনমিকে অলরেডি পড়ে ফেললাম। এছাড়া আরেকটা ওয়ার্ডকে পেয়েছিলাম আমরা, সেটাকে বলেছিলাম কি ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি করার জন্য এই যে 3 নম্বর পয়েন্টে এই যে পয়েন্টটা পেয়েছিলাম, এটার নাম কি বলেছিলাম, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এই ক্লাসিফিকেশনস বা শ্রেণীবিন্যাসটাকে নিয়ে এবার আমি আরেকটু আলোচনা করবো, আরেকটু ডিটেলসে আলোচনা করবো। ক্লিয়ার? চলে এসো। এটাকে প্রথমে ধরো নাও, কপি করে নিলাম, এই পেজেতে আমি তোমাদের ক্লাসিফিকেশন দেখাবো। তো নেক্সট এবারে আমার ক্লাসিফিকেশনের আইডিয়া। ক্লাসিফিকেশন কাকে বলে? দেখো, ক্লাসিফিকেশনস মানে ছোটবেলা থেকে আমরা একটা জিনিস করে আসছি, যখন রাস্তায় বেরোচ্ছি সঙ্গে সঙ্গে দেখে বলছি এই জিনিসটা একটা এই ক্লাসের মধ্যে পড়ে, এই জিনিসটা একটা এই ক্লাসের মধ্যে পড়ে, এটা হচ্ছে নীল রঙের গাড়ি, এটা হচ্ছে লাল রঙের গাড়ি, এটা হচ্ছে সাইকেল, মানে বিভিন্ন ধরনের ক্লাস বা গ্রুপ তৈরি করি, তাই তো? ঠিক ওই জিনিসটাকেই যখন আমরা সায়েন্টিফিক্যালি করব, তখন সেটাকে নাম দেওয়া হয় ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনসকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস
এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বলছি, এর মধ্যে প্রথম যেটা দেখা যায় সেটাকে বলা হয় কৃত্রিম ক্লাসিফিকেশন। ওকে, কৃত্রিম ক্লাসিফিকেশনস মানে হচ্ছে একদম ফার্স্ট বা প্রিমিটিভ। এই ক্লাসিফিকেশনস দিয়েছিল কি আমাদের কাছে? না, অ্যারিস্টটল নে। দেখো কি বললাম, কৃত্রিম ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনস আমাদের কাছে দেন কে? না, অ্যারিস্টটল। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করা হয়? না, শুধুমাত্র বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করা হয়। তাহলে বাহ্যিক চারিত্রিক উপর ভিত্তি করে যখন ক্লাসিফিকেশন করব তখন তাকে আমরা কি বলবো? না, কৃত্রিম ক্লাসিফিকেশন। ওকে, তাহলে এখানে কি লিখবো? বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করছি। তাহলে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের পরে আমাদের কাছে কি আসবে? আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের পরে যেটা আসে সেটাকে বলা হয় ন্যাচারাল ক্লাসিফিকেশন বা প্রাকৃতিক ক্লাসিফিকেশন। এই প্রাকৃতিক ক্লাসিফিকেশন আমাদের কাছে দেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কি করে? যে শুধুমাত্র বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য নয়, তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাক্টিভ যে ক্যারেক্টার রয়েছে বা জননগত যে ক্যারেক্টার রয়েছে, বা তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, সেল কী রকম ধরনের, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে যখন আমরা আলোচনা করব তাকে বলা হবে ন্যাচারাল বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। ঠিক আছে, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখব? না, এটা কে দিয়েছিল বললাম? না, বাই লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস সাহেব এটা দিয়েছিলেন। তাহলে এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা কোষের গঠন, ঠিক আছে, তারপরে অ্যানাটমি, মরফোলজি, এর সঙ্গে জননগত বৈশিষ্ট্য, সবগুলোকেই নেব। সবগুলোকেই আমার নেওয়া হচ্ছে। ওকে, তাহলে এটা গেল প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। পরবর্তীকালে আমরা দেখতে পাই কি, যে এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে একটা জিনিস মিস হয়ে যাচ্ছে। সেই মিসিংটা হচ্ছে আমরা কার থেকে তৈরি হয়েছি সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না। তাহলে কার থেকে তৈরি হয়েছি সেই জিনিসটা বোঝার জন্য এর সাথে সাথে আমাদের বিবর্তনগত সম্পর্ককে অ্যাড করা হয়। ঠিক আছে, বা বলা হয় জাতিজনিগত সম্পর্ককে অ্যাড করা হলো। তাহলে এই জাতিজনিগত মানে সম্পর্ক থেকে যে ক্লাসিফিকেশনটা তৈরি হচ্ছে তাকে বলা হয় ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বা জাতিজনিগত শ্রেণীবিন্যাস। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বা জাতিজনিগত শ্রেণীবিন্যাস। এই জাতিজনিগত শ্রেণীবিন্যাসের মধ্যে শুধু একটা সম্পর্ককেই এক্সট্রা অ্যাড করা হয়, সেটা হচ্ছে কি ইকোলজিক্যাল বা বলতে পারি ইভলিউশনারি রিলেশনশিপ। ওকে, ইভলিউশনারি রিলেশনশিপকে আমরা এর মধ্যে অ্যাড করি। ঠিক আছে, বা যাকে আমরা কি লিখতে পারি? বিবর্তন গত সম্পর্ক। ওকে, বা এখানে লিখছি তোমার ইকোলজিক্যাল রিলেশন। এই রিলেশনটা থাকলে কি হবে স্যার? না, এই রিলেশনটা থাকলে ধরে নাও এটা হচ্ছে আমাদের কোনো একটা কমন অ্যানসেস্টার, মানে যার থেকে সকল প্রাণীর তৈরি হয়েছে। এখান থেকে এরকম উঠলাম, উঠতে উঠতে দেখতে পাচ্ছি কি এখানে একটা অন্য প্রাণী তৈরি হচ্ছে। এর থেকে আরো উঠে দেখতে পাচ্ছি এইদিকে আর একটা অন্য প্রাণী তৈরি হয়েছে। এরপর উঠে দেখতে পাচ্ছি এখানে অন্য প্রাণী, এর থেকে আবার একটা অন্য কেউ তৈরি হয়েছে, তার থেকে আবার অন্য কেউ তৈরি হয়েছে, মাঝখানে এর থেকে আবার একটা অন্য কেউ তৈরি হয়েছে। এরকম ধরনের একটা ছবিকে দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় যে কমন অ্যানসেস্টার ট্রি বা অ্যানসেস্ট্রাল ট্রি। ঠিক আছে, এ হচ্ছে ধরো নাও এ, আমরা বলতে পারবো তাহলে এ থেকে আমার এই বি এর জায়গাতে এসে সি তৈরি হচ্ছে।
সি থেকে আবার ডি তৈরি হয় আর ই তৈরি হয় একই সময়। এই ই থেকে আবার এফ তৈরি হচ্ছে, মানে এই একটা যে সম্পর্ক কে কার থেকে তৈরি হয়েছে সেই সম্পর্কটা দেখো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এই সম্পর্কটাকে নিয়ে যখন আমরা আলোচনা করব তখন তাকে বলবো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। দেখো তিনটে ক্লাসিফিকেশন যেগুলো আমাদের দরকার, একদম ইজিলি আমি তোমাদের কাছে এক্সপ্লেন করলাম। ক্লিয়ার? ইজিলি এক্সপ্লেন করলাম। তো অলরেডি আমরা দেখো একটা জিনিস বুঝতে পেরে গেছি, ক্যারেক্টারাইজেশন কাকে বলে। যদিও দরকার পড়ে আমি আবার একবার ওটাকে করিয়ে দেবো, ঠিক আছে? যদি দরকার পড়ে আমি আবার একবার ওই জায়গাটাকে তোমাদের ঝালিয়ে দেবো দরকার পড়লে, ঠিক আছে? নেক্সট এবারে যেটা আমরা চলে আসবো, বেশ আমি একবার ওটাই আগে তোমাদের বলে দিই কারণ যদি অসুবিধা হয়। কি কি বললাম না, লিনিয়াসকে কেন দ্য ফাদার অফ ট্যাক্সোনমি বলেছি, তার কারণ না ট্যাক্সোনমির ভিত্তিটা এই যে এটাকে বলে ট্যাক্সোনমির, দাঁড়াও ভিত্তি, যদি তোমাকে জিজ্ঞেস করে ট্যাক্সোনমির ভিত্তি কি, তুমি পরিষ্কার বলতে পারবে ট্যাক্সোনমির ভিত্তির প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বৈশিষ্ট্যায়ন। মানে কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্য, ধরে নাও তুমি একটা জঙ্গলের মধ্যে গেলে, ওই একই জিনিস, এই গাছটাকে দেখতে পেলে, এই গাছটাকে দেখে তুমি কি করবে না এরকম একটা পেন পেপার নিলে তার মধ্যে পরপর পরপর যে এর বৈশিষ্ট্যগুলো আছে 1 2 3 4 এরকম করে লিখে ফেললে। তাহলে এই প্রসেসটাকে কি বলা হয়? বৈশিষ্ট্যায়ন। বৈশিষ্ট্যায়ন করার পর তুমি কি করলে না এই 2 নম্বর প্রসেসের দিকে চলে এলে। 2 নম্বর প্রসেসে অলরেডি আমাকে কেউ একটা গাছ দেখিয়ে গেছিল, যে গাছটা হচ্ছে ধরে নাও এরকম, তার বৈশিষ্ট্যগুলো আমি জানি, তার বৈশিষ্ট্যগুলো আমি জানি 1 2 3 এগুলো আমি জানি। তো আমি কি করব, আমার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই আমার বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্যগুলোকে ম্যাচিং করাবো, যে একই হচ্ছে কিনা দেখব। ঠিক আছে? তাহলে এই যে একই হচ্ছে কিনা দেখার যে প্রসেসটা, এটাকে বলা হয় কি? শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। ঠিক আছে? শনাক্তকরণ করার জন্য আমাদের কাছে কিছু ট্যাক্সোনমিক এইডস আছে। ট্যাক্সোনমিক এইডস মানে কি? ট্যাক্সোনমি করার উপাদান। যেমন ধরো না তুমি সিংহ চিনতে চাইছো, তুমি কোথায় যাবে? চিড়িয়াখানায় যাবে। ঠিক আছে? সেরকমই তুমি আম গাছ দেখতে চাইছো, কোথায় যাবে? বোটানিক্যাল গার্ডেনে যাবে। এরকমভাবে তুমি ডাইনোসর দেখতে চাইছো, তাহলে কোথায় যাবে? মিউজিয়ামের মধ্যে যাবে। স্যার সব কি আমাকে গিয়ে গিয়ে দেখতে হবে? না, সব জায়গায় আমাকে গিয়ে গিয়ে করতে হবে না। কিছু জিনিস আছে যেগুলো বইয়ের মাধ্যমেও আমরা পাই। ঠিক আছে? সেই বইয়ের মাধ্যমে কি কি পাওয়া যাবে স্যার? ফ্লোরা, মোনোগ্রাম, কি, এগুলো হচ্ছে বই, যার মধ্যে আমার কোনো একটা উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আমি আইডেন্টিফিকেশন করতে পারবো। ক্লিয়ার? তো আমরা আসবো ট্যাক্সোনমিক্যাল এইডস কাকে বলে সেই সব জায়গাতে আসবো। তার আগে হচ্ছে শনাক্তকরণ। ওকে? শনাক্তকরণ করার পরেতে এবার 3 নম্বর পয়েন্টে আসবো কি আমি? ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ওকে? তো এই যে শ্রেণীবিন্যাস আমি যখন করব, তখন এই শ্রেণীবিন্যাস করার জন্য আমার কাছে কতগুলো ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি আছে। ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বলতে মানে শ্রেণীবিন্যাস যে করব, কার পরে কাকে রাখবো সেটা অলরেডি আমার কাছে ডিসাইড করে দেওয়া আছে। তাহলে এই পরপর রাখার যে পদ্ধতিটা সেটাকেই বলা হয় ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। ক্লিয়ার? ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বা বলা হয় ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি তোমাদেরকে আরেকটা আইডিয়া একটু দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বললাম, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। না, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি মানে কি? না, ট্যাক্সোনমি করতে গেলে আমাকে কি করতে হবে? ধরে নাও আমাকে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে হবে। পশ্চিমবঙ্গ বা বাংলা সম্পর্কে জানতে গেলে আমাকে প্রথম জানতে হবে কোথায়? না, আমরা দেখবে ছোটবেলায় পড়ি, আমরা কয়েকজন মিলে এটা তৈরি হলো একটি পরিবার, কয়েকটি পরিবার মিলে তৈরি হয় একটি পাড়া, কয়েকটি পাড়া মিলে তৈরি হয় একটি গ্রাম, কয়েকটি গ্রাম মিলে একটি পঞ্চায়েত, এরম হয়তো কয়েকটি পঞ্চায়েত মিলে একটি ব্লক, এরম হয়তো শিখেছি তো। ঠিক ওই পদ্ধতি আমরা এখানে লাগাবো, ঠিক ওই পদ্ধতি আমরা এখানে লাগাবো। ঠিক আছে? তাহলে এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যে ক্যাটাগরিটাকে আমরা দেখতে পাই সব থেকে নিচে, তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রজাতি। প্রজাতিদের নিজেদের মধ্যে একদম ফান্ডামেন্টাল সিমিলারিটি দেখতে পাওয়া যায়। তার মানে কি স্যার? না, সবার নিচে সব থেকে ক্ষুদ্র যে রয়েছে তাকে আমি বলছি প্রজাতি। তাহলে প্রজাতি এখানে লিখছি, প্রজাতি। প্রজাতিকে আমরা ইংরেজিতে বলি কি না? স্পিসিস।
স্পিসিসদের মধ্যে কি পাওয়া যায়? ফান্ডামেন্টাল সিমিলারিটি। ফান্ডামেন্টাল সিমিলারিটি মানে কি? এই যেমন তুমি, আমি বা অন্য কেউ, প্রত্যেকে আমরা মানুষ, যারা আমরা মানুষ রয়েছি সবার একই রকমের একটা গঠন আমরা দেখতে পাই। এখানে মাথা রয়েছে, এদিকে দুটো হাত রয়েছে, এরকম একটা শরীর রয়েছে, তার মানে তাদের মধ্যে ফান্ডামেন্টাল সিমিলারিটি রয়েছে। ঠিক আছে, তার মানে একদম ফান্ডামেন্টাল ভাবে তারা একই রকম। ফান্ডামেন্টাল সিমিলারিটি দেখতে পাওয়া যায়। এবার কতগুলো প্রজাতিকে যদি আমি এক জায়গায় জড়ো করি, ঠিক আছে, কয়েকটা প্রজাতিকে যদি আমি একসাথে নিই, তাহলে যেটা তৈরি হয় তাকে বলা হয় জেনাস, বা বাংলায় তাকে আমরা বলি গণ। বাংলায় তাকে বলি হচ্ছে আমরা গণ। তাহলে গণের মধ্যে কি দেখতে পাবো? না কতগুলি প্রজাতির, কতগুলি সম ধরনের স্পিসিসের সমষ্টি, একে বলি হচ্ছে আমরা গণ। ঠিক আছে, গণের পরে এর উপরে কে আসবে স্যার? না গণের উপরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো কি না এর উপরে হচ্ছে আমার কাছে গোত্র বা ফ্যামিলি। ঠিক আছে, গোত্র বা ফ্যামিলি হচ্ছে কি কতগুলো গণ নিয়ে তৈরি হচ্ছে আমার কাছে গোত্র বা ফ্যামিলি। ক্লিয়ার? গোত্র বা ফ্যামিলি। তাহলে কি হচ্ছে? আমি শুধু জাস্ট এবার লিখবো প্লাস জেনাস। ওকে, গোত্রের উপরে কি পাবো স্যার? এর উপরে পাওয়া যাবে হচ্ছে আমার অর্ডার। অর্ডারকে বলা হয় কি না বর্গ। অর্ডারকে কি বলবো স্যার? না বর্গ। তাহলে প্লাস ফ্যামিলি, মানে ফ্যামিলির সমষ্টি। বর্গের উপরে কি রয়েছে স্যার? না বর্গের উপরে রয়েছে আমার কাছে শ্রেণী। শ্রেণী মানে হচ্ছে ক্লাস। ঠিক আছে, শ্রেণী মানে হচ্ছে আমার কাছে ক্লাস। চলে এসো, বর্গের উপরে শ্রেণী। এখানে কি লিখবো? প্লাস অর্ডার। দাঁড়াও, এটাকে একটু উপরে তুলে দিই, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি লেখাটাকে একটু উপরে তুলে দিই। শ্রেণীর উপরে কি থাকবে স্যার? না শ্রেণীর উপরে আমার কাছে থাকবে হচ্ছে বিভাগ, যাকে আমরা বলি ডিভিশন বা ফাইলাম। শ্রেণীর উপরে আমার কাছে থাকবে হচ্ছে বিভাগ। ঠিক আছে, তাহলে অর্ডারের পর এখানে কি হবে? প্লাস ক্লাস, ক্লাসের সমষ্টি। ওকে, ঠিক আছে, তাহলে বিভাগের উপরে কি থাকবে? না রাজ্য বা কিংডম। এটা হচ্ছে কার সমষ্টি? কিংডম হচ্ছে আমার অর্ডার বা ডিভিশনের, এই সরি অর্ডার বলছি, পাইলাম বা ডিভিশনের সমষ্টি। তাহলে এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা যে স্টেপ দেখতে পাচ্ছি, এই 7টার মধ্যে সব থেকে বেশি সিমিলারিটি পাওয়া যাবে এইখানে, সব থেকে কম সিমিলারিটি পাওয়া যাবে উপরে। ক্লিয়ার? কিংডমের মধ্যে সব থেকে কম সিমিলারিটি রয়েছে, আর প্রজাতির মধ্যে সব থেকে বেশি সিমিলারিটি থাকবে। তাহলে উপর থেকে নিচের দিকে পরপর, তার কারণ বুঝতেই পারছো, যদি আমি বলি দুটো ব্লকের মধ্যে সিমিলারিটি কতটা, খুব কম। দুটো বাড়ির মধ্যে সিমিলারিটি, বাড়ির প্রত্যেকটা সদস্যের মধ্যে সিমিলারিটি সব থেকে বেশি। তাহলে ঠিক ওই যে হচ্ছে ব্যাপার, ওই হচ্ছে ব্যাপার। এইরকম ভাবে সিকোয়েন্সিয়ালি যে সাজানোর প্রসেসটা, সেটাকে আমরা কি বলে ডাকি বললাম? না সেটাকে বলি হচ্ছে আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। ওকে, এই প্রত্যেকটাকে আমরা কি বলি? ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে শ্রেণীবিন্যাস করব, সেই শ্রেণীবিন্যাসটা করতে গেলে আমাকে এই ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিটা মেনটেন করে করতে হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট এসো, যেটা সেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর প্রসেসটা হচ্ছে লাস্ট প্রসেস এই পুরো সিস্টেমের। সেখানে কি বলছে? সেখানে আবার লিনিয়াস আসছে। সেখানে লিনিয়াস বলছে এই গণ আর প্রজাতির যে নাম রয়েছে, সেই গণ আর প্রজাতির নামকে নিয়ে আমরা দেব হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, দ্বিপদ নামকরণ। তাহলে পরপর এই 4টে প্রসেস।
এই চারটে প্রসেসের সাথে দেখো কি বললাম না, এই হচ্ছে চারটে প্রসেস। এই চারটে প্রসেসের সাথে যখন আমরা একটু আগেই যেটা বললাম ফাইলোজেনেটিক রিলেশনশিপ, ওকে, ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা জাতিজনিগত যে সম্পর্ক, সেই জাতিজনিগত সম্পর্ককে যদি যুক্ত করে দিই সঙ্গে সঙ্গে একে কি বলবো না, একে তখন বলা হবে সিস্টেমেটিক্স। ক্লিয়ার? ওকে, ফাইলোজেনেটিক রিলেশনকে অ্যাড করে দিলে এর যে নতুন নামটা হয়ে যায়, সেই নতুন নামটা হচ্ছে আমাদের কাছে কি, সিস্টেমেটিক্স। এই নতুন নামটা আর কেউ নয়, আমাকে ক্যারোলাস লিনিয়াসই দিয়েছিল। সিস্টেমা ন্যাচুরা বলে একটা বইয়েতে এই সিস্টেমেটিক্স ওয়ার্ডটাকে প্রথম উনি নিয়ে আসেন। ঠিক আছে, সিস্টেমেটিক্স ওয়ার্ডটা কে দেন না, সিস্টেমেটিক্স ওয়ার্ডটা দেন হচ্ছেন আমার ক্যারোলাস লিনিয়াস। ওকে, ক্যারোলাস লিনিয়াস এই শব্দটা প্রথম দেন। এবার আমাদের কাছে, আচ্ছা এই জায়গাটা একটুখানি দেখে নিই আমাদের কাছে কেমন করে ডায়াগ্রামেটিক ভাবে এটাকে দেওয়া আছে। এটাকে আমাদের এইভাবে প্রেজেন্ট করা আছে, দেখো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স কাকে বলে না, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সের ক্ষেত্রে ট্যাক্সোনমি একটি সিস্টেমেটিক্স জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হয়। আচ্ছা এইখানে যে নামকরণটা পরে হবে, শ্রেণীবিন্যাসটা আগে হবে। ওকে, জীবের শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, নামকরণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলা হয়। ট্যাক্সোনমি শব্দটির অর্থ হচ্ছে বিন্যাসবিধি। প্রথম থেকে এটি প্রথম প্রচলন করেন হচ্ছে এপিডি কন্ডোলে। ঠিক আছে, পরবর্তীকালে একে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি, সাইটো ট্যাক্সোনমি, ক্যারিও ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, কেমো ট্যাক্সোনমি, আর একটা হচ্ছে আমাদের কাছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। এটা আমি বলে দিচ্ছি তোমাদের কাছে। এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি মানে হচ্ছে যেখানে বংশগতি পরীক্ষার ফলাফলের উপর, মানে রিপ্রোডাক্টিভ এবিলিটির উপর বেস করে ট্যাক্সোনমি করা হয়, তাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ এবিলিটি মানে কোনো একটা অ্যানিমালের রিপ্রোডাক্টিভ এবিলিটি তার সাথে আছে কিনা সেইটা চেক করে যখন আমি ট্যাক্সোনমি করব তখন তাকে বলা হয় এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। ক্লিয়ার? বেশ, নেক্সট যেটা রয়েছে দেখো ট্যাক্সোনমির ভিত্তি। নেক্সট যেটা রয়েছে সেটা আমার কাছে ট্যাক্সোনমির ভিত্তি। তো কি কি বলেছি, বৈশিষ্ট্য নির্ণয়, শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণীবিন্যাস, এই চারটে পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা নামকরণটা পরে যাবে, একই জিনিস বারবার বলছি, নামকরণটা আমার এই পরে আসবে আর শ্রেণীবিন্যাসটা আমার আগে আসবে। পরপর এই সিকোয়েন্সেই লিখবে। তাহলে এটা কি হচ্ছে, বৈশিষ্ট্য নির্ণয় 1 নম্বর সিকোয়েন্স, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে আমার কাছে 3 নম্বর, আর এটা হচ্ছে আমার কাছে 4 নম্বর। এই চারটে সিকোয়েন্সের মধ্যে প্রত্যেকটা ডেফিনেশন কি হতে পারে না, নমুনায় উপস্থিত যে উপযুক্ত পর্যবেক্ষণ তার বৈশিষ্ট্য নির্ণয় করছে সেইটাকে বলা হয় যে আমার কাছে কি, বৈশিষ্ট্যায়ন। ক্লিয়ার? নিজস্ব বৈশিষ্ট্যের নিরিখে কোনো একটা জীবকে অন্য জীবের থেকে পৃথক করলে তাকে বলা হয় শনাক্তকরণ। শনাক্তকরণের পর হচ্ছে জীবের পারস্পরিক সম্পর্কের বিশিষ্টে সেগুলোকে যখন আমরা সাজাবো, গোষ্ঠীভুক্ত করব, তাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস করার পর নামকরণের জন্য দেখতে পাবো কি, নামকরণে এখন আলোচনা করিনি, এরপরে আরো আলোচনা করব যে বিজ্ঞান ভিত্তিক নাম দেওয়ার যে পদ্ধতি রয়েছে, ক্যারোলাস লিনিয়াস যে দ্বিপদ নামকরণের পদ্ধতি দিয়ে গেছে, সেই দ্বিপদ নামকরণের পদ্ধতি অনুযায়ী যখন আমরা নাম দেব তখন তাকে বলা হবে নামকরণ। আর এইখানে এই চারটের সাথে প্লাস করে যখন আমার কাছে ফাইলোজেনেটিক রিলেশন এ চলে আসে তখন সেটা হয়ে যায় কি, ফাইলোজেনেটিক রিলেশন যখন অ্যাড হয়ে যাবে তখন তাকে আমি কি বলবো, সিস্টেমেটিক্স। তখন আমি তাকে কি বলবো, সিস্টেমেটিক্স। ক্লিয়ার? বেশ, নেক্সট এবারে তাহলে কি নিয়ে আলোচনা করব না, দ্বিপদ নামকরণের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। ক্লিয়ার? আবার এদিকে কিছু কোয়েশ্চেন রয়েছে, আমরা শেষে দেখব। তোমাদের জন্য রয়েছে এখন বেশ, এই যে দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণের আইডিয়া আমাকে দিয়েছিলেন কে না, ক্যারোলাস লিনিয়াস। কি থেকে দিয়েছিলেন না, ক্যারোলাস লিনিয়াস বলেছিলেন যে কোনো একটা নামকরণ যখন হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের স্থানীয় নাম থেকে যদি নামকরণ করা হয় তাতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কোনো উদ্ভিদকে আমরা একটা নামে ডাকি, আবার অন্য জায়গাতে আর একটা নামে ডাকছে,
আবার বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাকা হচ্ছে, তাহলে কি হবে না বিভিন্ন দেশে সেইটাকে নিয়ে একটা কাজ করতে গেলে আমার সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সেই সমস্যা থেকে সমাধান করার জন্য আমাকে কি করতে হবে না একটা কমন নেম দিতে হবে বা ইউনিভার্সালি একসেপ্টেড নেম দিতে হবে, যে নামটা আমার সব জায়গায় গ্রহণযোগ্য হবে। তাহলে এই সব জায়গায় গ্রহণযোগ্য নাম দেওয়ার জন্যই আমার এই দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নমিনিক্লেচারের সিস্টেম স্টার্ট হয়। কি বললাম? বায়োনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, বাইনোমিয়াল নোমেনক্লেচার আমাকে দেন কেন না দিয়েছিলেন হচ্ছে বাই ক্যারোলাস লিনিয়াস। এই যে ক্যারোলাস লিনিয়াস এর নিজের নামটাই প্রথমে ইনি বায়োনোমিয়াল নোমেনক্লেচার করেন, কারণ এনার নাম হচ্ছে কার্ল ভন লিন। তো কার্ল ভন লিন এই নামটাকে প্রথমেই ইনি সায়েন্টিফিক নামের মতো চেঞ্জ করে নেন। কি নামে চেঞ্জ করেন না বায়োনোমিয়াল নোমেনক্লেচারে ক্যারোলাস লিনিয়াস করে নেন। তো কেন দিয়েছিলেন এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার? তার কারণ ছিল স্থানীয় নামে শনাক্তকরণ কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্থানীয় নামে শনাক্তকরণ আমার কাছে কঠিন, আর বুঝতে পারা কঠিন যে কোন প্রজাতি বা কোন উদ্ভিদটা সম্পর্কে কথা বলা হচ্ছে। সেই জন্য একটি সাধারণ নামকরণের পদ্ধতি দেয়, মানে এই যে নামকরণটা দেখতে পাচ্ছি বায়োনোমিয়াল নোমেনক্লেচার, সেটা কি হয় না ইউনিভার্সাল নেমিং প্রসেস হয়। ইউনিভার্সাল নেমিং প্রসেস, তার মানে সবাই এই একটা নামেই পদ্ধতিতে মানে এই পদ্ধতিতেই নামকরণ করবে। এবার এই নামকরণ পদ্ধতি করার জন্য দেখতে পাই কি না বিভিন্ন সংস্থা তৈরি হয়। ঠিক আছে, বিভিন্ন সংস্থাকে দেখতে পাওয়া যায়, তার মধ্যে ICZN বলে একটি সংস্থা আছে। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, সরি ইন্টারন্যাশনাল কোড অফ ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার এরা কি করবে? সব প্রাণীদের নামকরণ করবে। তাহলে কি বললাম এর ফুল ফর্মটা? ICZN। ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। হয়েছে? ঠিক এইরকমই আর একটা সংস্থা হচ্ছে ICBN। এদের কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, মানে উদ্ভিদের তার সঙ্গে সঙ্গে ছত্রাকের নামকরণ এরা করেন। তাহলে এই যে আমি কোনো একটা বিজ্ঞানসম্মত নাম দিলাম, সেই বিজ্ঞানসম্মত নামটাকে অ্যাপ্রুভ কারা করবে না অ্যাপ্রুভ করবে এই দুই সংস্থা। এছাড়া অনেক আছে, এই দুই সংস্থা। এবার কোন একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার যখন আমরা দেব, তার কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে। কিরকম সাধারণ নিয়মাবলী সেই সম্পর্কে একটু এগোনো যাক। আচ্ছা, এইখানেতে কি রয়েছে দেখি, এইখানেতে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। কোয়েশ্চেন বলছে বৈসাদৃশ্যযুক্ত একটি প্রজাতির জীবগোষ্ঠীকে বলে বৈসাদৃশ্যযুক্ত। ঠিক আছে, মানে আলাদা একই প্রজাতির একটাই প্রজাতির জীবগোষ্ঠীকে আমরা কি নামে রাখি? দুটো আলাদা রকমের, মানে এই একটা প্রাণী আর একটা দেখতে পাচ্ছি এরকম শিংওয়ালা প্রাণী। ঠিক আছে, এই বৈসাদৃশ্য, এদের মধ্যে বৈসাদৃশ্য যুক্ত রয়েছে, একই প্রজাতির জীবগোষ্ঠীকে কি বলবো? ওকে, তাহলে এদেরকে কোথায় নিয়ে আসবো? প্রজাতির মধ্যে থাকবে না, হবে না। প্রজাতির উপরে কি রয়েছে? গণ, তারপর রয়েছে রেস, তারপর রয়েছে পর্ব। তাহলে কি বলবো দেখবো না এদেরকে আমরা গণ বলে ডাকতে পারি, কারণ একটা গণের মধ্যে আলাদা আলাদা না, গণেরও হবে না, গণেরও উপরে আসতে হবে, আমাকে পর্বে আসতে হবে। শ্রেণীবিন্যাসে গোত্রের নিচে থাকে, গোত্রের নিচে কে থাকবে? গোত্র মানে আমাকে কি বলছে না, গোত্র মানে হচ্ছে আমার কাছে ফ্যামিলি। ঠিক আছে, তার নিচে কি রয়েছে? ফ্যামিলির পরে কে রয়েছে না জেনাস। জেনাসকে আমরা কি বলি না গণ।
ওকে, বেশ। নেক্সট কি রয়েছে, চলে আসো। তাহলে এই দ্বিপদ নামকরণের যে পদ্ধতি রয়েছে তার প্রথম পদ্ধতি, তাহলে ফার্স্ট লিখবো কি, বাইনোমিয়াল নমিনিক্লেচার, এখানে হেডিং করছি বাইনোমিয়াল নমিনক্লেচার হয়ে গেল। এই বাইনোমিয়াল নমিনিক্লেচারে প্রথম 1 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে আমার কাছে সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতির বোঝার জন্য আমরা কি করবো না, একটা সায়েন্টিফিক নেমকে আমরা লিখে ফেলবো। সব থেকে ফেমাস যে সায়েন্টিফিক নেমটা সেটা নিয়ে আমরা আগে স্টার্ট করি। কি নাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমের সায়েন্টিফিক নেম। ঠিক আছে, তো ম্যাঙ্গিফেরাটা হচ্ছে আমার কাছে কি নেম না, এটা হচ্ছে জেনাসের নাম বা গোত্রের নাম। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে জেনাস। আচ্ছা, এটা হচ্ছে গণ, আর এর পরেরটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পিসিস মানে প্রজাতি। তাহলে গণ আর প্রজাতি নিয়ে গঠিত এই নাম। ঠিক আছে, গণ আর প্রজাতি নিয়ে গঠিত এই নাম। গণের প্রথম অক্ষর যেটা ব্যবহার করা হয়েছে, গণের প্রথম অক্ষর যেটা ব্যবহার করা হয়েছে সেটা অলওয়েজ হবে কি, ক্যাপিটাল লেটারে। এটা হবে ক্যাপিটাল লেটারে। কিন্তু প্রজাতির প্রথম অক্ষরটা হবে আমার স্মল লেটারে। এবার এই যে ভাষাটা দেওয়া হয়েছে, যে ভাষাটাকে এখানে ব্যবহার করা হয়েছে, সেই ভাষাটাকে হতে হবে অলওয়েজ ল্যাটিন ভাষা। কেন না, ল্যাটিন হচ্ছে একটি মৃত ভাষা, ডেড ল্যাঙ্গুয়েজ, যে ভাষার মধ্যে কোনো রকম গ্রামারের আর পরিবর্তন হয় না। তাহলে কি লিখবো, ডেড ল্যাঙ্গুয়েজ। এবার এটা ল্যাটিন থেকে যে আমি নিয়েছি সেটা বোঝাতে গেলে কি করতে হবে না, ল্যাটিন থেকে নিয়েছি এটা বোঝাতে গেলে যদি আমি হাতে লিখি, হাতে লেখা হলে আমাকে এই জিনিসটাই করতে হবে যেটা দেখালাম এখানে, আন্ডারলাইন করতে হবে। আর যদি আমি এটাকে টাইপ করি, টাইপ করলে আমাকে এটা বানাতে হবে ইটালিক। ওকে, টাইপ করলে করতে হবে ইটালিক, ল্যাটিন ভাষা থেকে অরিজিন হবে। যদি হাতে লিখি তাহলে আন্ডারলাইন করতে হবে আলাদা করে, আর টাইপ করলে এটা হতে হবে আমাকে ইটালিক। তাহলে এগুলো হয়ে গেল আমার কাছে কিছু জেনারেল আইডিয়া। জেনারেল আইডিয়া, এই জেনারেল আইডিয়ার পরে যেটা নেক্সট আসে সেটাকে বলা হয় কি না, একে পরপর ট্যাক্সার ক্রম পর্যায়ে সাজাতে হবে। মানে ডাইরেক্টলি যে কোনো জায়গাতে রাখলে হবে না, একে ট্যাক্সোনমির যে ক্রম পর্যায় রাজ্য ওইভাবে সাজিয়ে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অগ্রাধিকার আইনকে ফলো করতে হবে। তাহলে 2 নম্বরে কি বললাম, ট্যাক্সোনমিক্যালি সাজাতে হবে। ওকে, আর 3 নম্বর বললাম, 3 নম্বর পয়েন্টে যেটা বললাম ট্যাক্সোনমিক্যালি সাজানো আর অগ্রাধিকার আইন। এবারে বলি, অগ্রাধিকার আইনকে ফলো করতে হবে। অগ্রাধিকার আইন হচ্ছে যখন যে অথারের নাম আমরা লিখি, ধরে নাও এই ম্যাঙ্গিফেরা, মানে ধরতে হবে না, সত্যিই বলেছিল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে নামটা, সেই নামটা আমাকে কে দিয়েছিল না, লিনিয়াস। তো তার নামটা আমরা বিজ্ঞানসম্মত নামের পরে এরকম ভাবে লিখবো, এটাকে বলা হয় অথার নেম। ঠিক আছে, এটাকে বলা হয় অথার নেম। ওকে, এটা কি ভাষায় লেখা হচ্ছে না, এটা ছোট করে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখা হচ্ছে, এটা ইংলিশেই লেখা হবে, কোনো চেঞ্জ কিছু নেই। এটা ইটালিক হবে না স্যার, এটা আন্ডারলাইন হবে না স্যার, কিচ্ছু হবে না। এটা কোন ভাষায় হবে, ইংরাজিতে হবে। কিরকম ছোট করে, লিনিয়াসে শুধু LINN লিন লিখেছি, ছোট করে লেখাকে বলে অ্যাব্রিভিয়েটেড ফর্ম। ঠিক আছে, অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এবার ধরে নাও লিনিয়াসের আগেও এটা আরেকজনকেও দিয়েছে, লিনিয়াসের আগে এটা আরেকজনকেও দিয়েছে, তাহলে যে দিয়েছে তার নামটা যদি ঠিক হয়, মানে সব পদ্ধতি মেনে যদি তার নামটা ঠিক হয়, তাহলে তার নামটাই আমরা গ্রহণ করব। ওকে, কিন্তু লিনিয়াসের আগে যদি কেউ না দেয়, লিনিয়াস আবার আগে দিয়েছে সব থেকে, তখন লিনিয়াসের নামটাই আমরা গ্রহণ করব। তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে নামটা সেটা লিনিয়াসই দিয়েছে। তাহলে লিনিয়াসের এইটাকেই বলা হয় অগ্রাধিকার আইন, যে আগে নাম দেবে, যে আগে সঠিক নাম দেবে তার নামটাকে আমরা গ্রহণ করি। ক্লিয়ার, বোঝা গেছে? 4 নম্বরে কি লিখবো, যে বিজ্ঞানসম্মত প্রাণীটা বা উদ্ভিদটাকে দেখে আমি নাম দিচ্ছি,
সেই বিজ্ঞানসম্মত প্রাণী বা উদ্ভিদটা বা যেটাই হোক না কেন তার একটা কপি আমাকে দেখাতে হবে, তার একটা কপি আমার কাছে রেখে দিতে হবে। এই যে কপিটাকে রেখে দেবো এটাকে বলা হয় কি টাইপিফিকেশন বা টাইপ স্পেসিমেন। ক্লিয়ার? এই টাইপিফিকেশন বা টাইপ স্পেসিমেন আমাকে করতে হবে। ঠিক আছে, যে উদ্ভিদ বা প্রাণীটাকে দেখে আমি নামকরণ করছি তার একটা নমুনা হিসাবে তাকে আমার রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার বেসিক চারটে পয়েন্ট যেটা বাইনোমিয়াল নমিনিক্লেচারের জন্য আমার দরকার পড়ে, বাইনোমিয়াল নমিনিক্লেচারের জন্য আমার দরকার পড়ে। ক্লিয়ার হয়েছে? দাঁড়াও এখানে লিখে দিই, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে অথার নেম, নাম দাতার নাম, যে এই নামটা দিয়েছে। দেখো এই ট্যাক্সোনমির জন্য পরপর যে প্রসেসগুলো করি সেই প্রসেসগুলো এখানে আমরা লেখা রয়েছে। দেখো কি বললাম, সাধারণ সুপারিশ যেখানে ইটালিক ল্যাটিন আর আন্ডারলাইন রুলস ফলো করতে হয়। নেক্সট হচ্ছে কি ট্যাক্সার ক্রমপর্যায়কে সাজাতে হবে। অগ্রাধিকার আইন মানে যে নামটা যে আগে হবে তার নামটাকে আমরা সর্বপ্রথম গ্রহণ করব। টাইপ স্পেসিমেন মানে যে স্পেসিমেনটা হবে তাকে আমরা তুলে নিয়ে আসবো, সেই স্পেসিমেনটা একটা কপি রেখে দেবো। নামদাতার নাম সবসময় সাধারণ অক্ষরে শেষে লিখতে হয়। তাহলে এই হয়ে যাচ্ছে আমার কাছে পরপর পরপর পয়েন্টগুলো, পাঁচটা যে পয়েন্ট রয়েছে সে পাঁচটা পয়েন্ট। ওকে, নেক্সট এরপরে আমরা কোথায় চলে আসবো না ট্যাক্সোনমিক এডস এর মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাহলে এই যে ট্যাক্সোনমি করব, ট্যাক্সোনমি করতে গেলে আমার তো কিছু জিনিসপত্র দরকার, কিছু তো টুলস দরকার, তার উপর ভিত্তি করে ট্যাক্সোনমি করব, তাই তো? তো তাকে যে টুলসগুলোকে ব্যবহার করে আমরা ট্যাক্সোনমি করি তাকে বলা হয় ট্যাক্সোনমিক এডস। ঠিক আছে, ট্যাক্সোনমিক এডস। এবার এই যে ট্যাক্সোনমিক এডস সাধারণত দুটো ধরনের হয়ে থাকে। ঠিক আছে, একটা কি হচ্ছে না, একটা হচ্ছে যেখানে জীবিত প্রাণীদের রয়েছে, জীবিত বস্তু রয়েছে, সেই রকম ধরনের জুয়ের কথা বললাম, বোটানিক্যাল গার্ডেনের কথা বললাম, এইটা একটা ধরনের ট্যাক্সোনমিক এডস। অন্য যে ট্যাক্সোনমিক এডসটা হচ্ছে সেখানে আমার কাছে ডেড মেটেরিয়াল, তার সঙ্গে সঙ্গে কিছু বই, এইসব মেটেরিয়ালগুলো রাখা রয়েছে। যেমন ধরো মিউজিয়াম হতে পারে সেটা আমার, ঠিক আছে, সেটা আমার আরবোরেটাম হতে পারে, সেখানে আমার ধরো ফ্লোরা, মোনোগ্রাম, বুকস, এরকম ধরনের বিভিন্ন ধরনের আমি জিনিসপত্রকে দেখতে পাবো। তাহলে একে ট্যাক্সোনমিক এডসকে আমরা প্রথম এই দুটো ভাগে ভাগ করলাম। কি কি ভাগ রয়েছে? একটা ভাগের মধ্যে আমরা লিখতে পারবো যেখানে মিউজিয়াম বা হার্বেরিয়ামকে রাখা হচ্ছে। ওকে, মিউজিয়াম বা হার্বেরিয়ামকে রাখা হচ্ছে মানে ডেড স্পেসিমেন রয়েছে, মৃত বস্তু। ঠিক আছে, তার মধ্যে কে পড়ছে না, এক নম্বর হচ্ছে আমার মিউজিয়াম, আর একটা হচ্ছে আমার কাছে হার্বেরিয়াম। ওকে, মিউজিয়াম বা হার্বেরিয়াম যেখানে কি রয়েছে, মৃত বস্তু রয়েছে, মরা। ওকে, নেক্সট হচ্ছে জীবিত। জীবিত, জীবিত কোথায় পাবো? জীবিত হচ্ছে জু, চিড়িয়াখানা, আর দু নম্বর বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, যেমন ধরুন শিবপুর বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় হার্বেরিয়ামও আবার বোটানিক্যাল গার্ডেনও। আমি যদি বলি লন্ডনের বোটানিক্যাল গার্ডেন, লন্ডন বোটানিক্যাল গার্ডেন কিউতে অবস্থিত, সেটা হচ্ছে সব থেকে বড় মানে পৃথিবীর সব থেকে বড় হার্বেরিয়ামও আবার বোটানিক্যাল গার্ডেনও। তার মানে একটা জিনিস বুঝতে পারলে বোটানিক্যাল গার্ডেনের ভেতরেই হার্বেরিয়ামকে রাখা থাকে। ক্লিয়ার? তাহলে এইগুলো হয়ে গেল আমার সব জীবিত বা মৃত, মানে এখানে সাধারণত আমি সেই বস্তুটাকে দেখতে পাবো, সেই বস্তুটাকে দেখে পড়তে পারবো। এই দেখে পড়া ছাড়া অন্য যখন বই নিয়ে পড়া হয়ে যাবে তখন তাকে আমরা বলি কি। কি কি ঠিক আছে, কি কি আগে বুঝে নি। কি মানে হচ্ছে যে এরকম ভাবে, তো সেই ছোটবেলায় বুক ক্রিকেট খেলেছিলে সেই আইডিয়াটা এখানে লাগাও। কিরকম না, এখানে লেখা রয়েছে এ, এতে তোমার একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যদি এর স্টেটমেন্টটা তোমার প্ল্যান্ট বা অ্যানিমালের সাথে ম্যাচ করে তাহলে বলেছে তুমি সিতে চলে যাও। তাহলে এখানে লেখা রয়েছে এ ড্যাশ, এ ড্যাশে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যদি এটা ম্যাচ করে তাহলে বলেছে বিতে চলে যাও। তারপরে রয়েছে বি, বি ড্যাশ, তারপর রয়েছে সি, সি ড্যাশ, এরকম ভাবে প্রত্যেকটা স্টেটমেন্ট রয়েছে। ওকে, তাহলে এর ম্যাচিং এ ধরে নাও এই স্টেটমেন্টটা তোমার ম্যাচ করলো, তাহলে এরপরে কি দেখতে বলেছে, সি দেখতে বলেছে, তো সিতে ধরে নাও এখানে লেখা রয়েছে ডিতে চলে যাও, তাহলে সিতে এসে তুমি পড়লে দিয়ে এটা ম্যাচ করলো তাহলে তুমি ডিতে চলে যাবে। তাহলে এইভাবে যে স্টেটমেন্টগুলোকে দেখা হয় এইরকম ভাবে একটা বই থাকে, একে বলা হয় কি। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্টকে একসাথে বলা হয় কাপলেট।
কাপ আর প্লেট নয়, কাপলেট। ওকে, কাপলেট। ক্লিয়ার? বেশ, এবার এই কিতে আমার দুটো ধরনের কিকে আমরা দেখতে পাই। ঠিক আছে, একটা কি এর নাম হচ্ছে পাঞ্চ কার্ড কি, অন্যটার নাম হচ্ছে ডাইকটোমাস কি। ঠিক আছে, পাঞ্চ কার্ড কি আর ডাইকটোমাস কি। বেশ, পাঞ্চ কার্ড কিটা সেই ট্রাম্প কার্ড খেলতাম ছোটবেলায়, মনে আছে? সেই ট্রাম্প কার্ড খেললে যেরকম ধরনের হয় সেই রকম ধরনের একটা কি এর ব্রাঞ্চ পাওয়া যায়, তাকে বলা হয় পাঞ্চ কার্ড কি। ওকে, ঠিক আছে। আর অন্যদিকের এই ডাইকটোমাস কিতে থাকবে এই দুটো 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 করে, যেটা দেখালাম সেটাকে বলা হয় ডাইকটোমাস কি। আর পাঞ্চ কার্ড কিটা মানে হচ্ছে এটা হচ্ছে কার্ডের মতো, এরকম ভাবে পরপর অ্যারেঞ্জ হয়ে থাকে, তার ভেতর থেকে বার করতে হবে। বেশ, এইখানে দেখো দুটো কোশ্চেন রয়েছে। উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী গৃহকে কি বলে? অলরেডি বললাম, উদ্ভিদের নমুনাকে সংরক্ষণ করে রাখছে, তাহলে তাকে আমরা বলবো হারবেরিয়াম। আর বিভিন্ন প্রাণীর প্রতিলিপিত ও প্রদর্শিত করা হয় কোন জায়গায়? মানে বিভিন্ন প্রাণীকে কোথায় আমার দেখানো হয়? মিউজিয়ামের মধ্যে প্রতিলিপি বা প্রদর্শন করা হয়। ক্লিয়ার? এইটার রিগার্ডিং যে যে জায়গাগুলো আমার দরকার, দেখো প্রত্যেকটা হারবেরিয়াম কাকে বলে, অ্যাকোয়ারিয়াম কি, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, মিউজিয়াম, এদের প্রত্যেকটা হচ্ছে আমার কাছে ট্যাক্সোনমিক্যাল কি। এখানে আমার দেখানো হয়েছে লন্ডন বোটানিক্যাল গার্ডেন কিউতে, এটা দেখানো হয়েছে সারোয়া শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেনটা রয়েছে সেই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে। ক্লিয়ার? ওকে, হয়েছে? ডান, তাই তো? তাহলে পুরো যে চ্যাপ্টারটা ছিল, পুরো চ্যাপ্টারটার প্রত্যেকটা এরিয়াকে কভার করলাম। যে যে জায়গাগুলো আমার খুব ইম্পর্টেন্ট ছিল সেই জায়গাগুলোকেও কভার করেছি। হয়েছে? বেশ, একবার কুইক রিভিশনের জন্য, আর নোটস তো তোমরা পেয়ে যাবে অ্যাপেতেই, আর কুইক রিভিশনের জন্য একবার তোমরা চেক করে নিতে পারো এই লেকচারটা। ব্যাস, আবার কি, দেখা হচ্ছে নেক্সট লেকচার নিয়ে। দেখা হচ্ছে নেক্সট আমাদের এরপর যেটা রয়েছে সেটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নিয়ে নেক্সট লেকচারে দেখা হচ্ছে। তা হোপফুলি পুরো যে এরিয়াটা ছিল, এরিয়াটা একবার ওয়ান শটে জায়গাগুলো যেগুলো দরকার ক্লিয়ার হয়ে গেছে। এরপর একবার বইটা অবশ্যই পড়তে হবে, বই ছাড়া কিন্তু রাস্তা নেই কোনো, তাই বইটা একবার ফলো করে নেবো, আর তার সঙ্গে সঙ্গে একবার পুরো এই লেকচারটা দেখে নেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে।